হ্যালো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আবার স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব পার ইউনিট সিস্টেম নিয়ে। এই পার ইউনিট সিস্টেম আমাদের ইলেকট্রিক্যাল মেশিনস অ্যানালজি এবং পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এই দুইটা কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন সবসময় হয়ে থাকে। তো এই ক্লাসে আমরা একদম জিরো থেকে আলোচনা করব এবং ক্লাস শেষে একটা তোমাদেরকে মাস্টার ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে। আর তুমি যদি আজকেই প্রথম আমাদের ক্লাসটি দেখে থাকো তাহলে এই প্লে লিস্টের ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজি প্লে লিস্টের তুমি লেকচার 1 2 টাও দেখে নিতে পারো এর আগে, তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা। তো দেখো, শুরুতেই আমরা দেখবো পার ইউনিট সিস্টেমটার আসলে প্রয়োজন কি। ঠিক আছে, এটা কেন আসছে, এটা কি দরকার। তুমি যদি ইন জেনারেল একটা পাওয়ার সিস্টেম কল্পনা করো, ঠিক আছে, যেভাবে আমাদের বাংলাদেশ পাওয়ার সিস্টেমটা আছে, একটা জেনারেটিং স্টেশন কি করে, একটা ভোল্টেজ প্রডিউস করে, সেই ভোল্টেজটা সে স্টেপ আপ করে ট্রান্সমিট করে দেয়। ঠিক আছে, এই যে ট্রান্সমিশন লাইন, তো এই ট্রান্সমিশন লাইনের মধ্যে তার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স থাকে। তারপর সেটা আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে লোডের কাছাকাছি অবস্থানে যায় এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে লোডে পৌঁছায়। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল ব্লক আর কি। তো তুমি যদি খেয়াল করো, এখানে তোমার যে জেনারেটরটা আছে, ঠিক আছে, সেই জেনারেটরের একটা রেজিস্ট্যান্স এবং একটা রিঅ্যাকট্যান্স আছে, এবং জেনারেটরের সাথে এই যে ট্রান্সফরমার কানেক্টেড আছে, সেই ট্রান্সফরমারের যে ওয়্যার, তার একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স আছে। এবং এই যে ভোল্টেজটা স্টেপ আপ হয়ে গেল, এই ট্রান্সফরমারের একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স আছে। সেম লাইনের ক্ষেত্রেও রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে, আবার এই ট্রান্সফরমারেরও আছে। তাহলে সব জায়গায় আমার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অবস্থান আছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই জেনারেটিং স্টেশন সাপোজ সে জেনারেট করলো 11 কেভি ভোল্টেজ, ঠিক আছে, আর তার রেটেড পাওয়ার ছিল মনে করো 130 MVA। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিলাম। আবার এই যে ট্রান্সফরমার, ঠিক আছে, এই ট্রান্সফরমারটা ছিল সাপোজ মনে করো 12:130 কেভি। ঠিক আছে, এইদিকে 12 কেবির ওয়াইন্ডিং, এদিকে 130 কেবির ওয়াইন্ডিং। তাহলে এই সাইডের ভোল্টেজ কত, এই লাইনের ভোল্টেজ 130 কেবি সাপোজ। ঠিক আছে, যদিও 130 হবে না, 11 কেবি কে তুমি এখানে যেহেতু রেশিও ভিন্ন, ঠিক আছে, 11/130 হলে সরাসরি 130 হবে, তাই না? কারণ যেহেতু রেশিও ভিন্ন, এর কাছাকাছি একটা ভোল্টেজ হবে। সেই ভোল্টেজটা আবার এখানে আরেকটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন হচ্ছে। ঠিক আছে, হলো, হওয়ার পরে লোডে আসলো। তো লোডের এখানে মনে করো আবার 11 কেবির কাছাকাছি একটা ভোল্টেজ আছে। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে জেনারেটর, তার যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, এইগুলা কার সাপেক্ষে, এই ভোল্টেজ আর এই পাওয়ারের সাপেক্ষে, তাই না? আমরা কি জানি, তুমি যদি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এগুলা বের করতে যাও, এগুলা বের করার জন্য তোমার কি এগুলা ভোল্টেজ এবং পাওয়ারের সাথে সম্পর্কিত না? আর ভোল্টেজ আর পাওয়ার কারেন্টের সাথে সম্পর্কিত না? তাহলে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স হচ্ছে আমাদের ইম্পিডেন্সের কম্পোনেন্ট। ঠিক আছে, এগুলো যদি ইম্পিডেন্সের কম্পোনেন্ট হয়, ইম্পিডেন্স মানে কি, ভি বাই আই, তাহলে ভি এখান থেকে পাচ্ছ, আর এই পাওয়ার থেকে তুমি কারেন্ট পাবা। তাইলে এই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এর ভোল্টেজ হচ্ছে 11 কেবি, কারেন্ট কোন একটা ভ্যালু, তার সাপেক্ষে এর মান এরকম। ঠিক আছে, আবার এই যে ট্রান্সফরমার, তার রেটিং হচ্ছে 12 কেবি ইস টু 130 কেবি। ঠিক আছে, এটা মনে করো 500 MVA এর একটা ট্রান্সফরমার। তাহলে এর যে ভিতরে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কোম্পানি তোমাকে লিখে দিছে গায়ে, ও কার সাপেক্ষে দিছে? ও কি তোমার জেনারেটিং ভোল্টেজটা জানে তুমি কার সাথে অ্যাপ্লাই করতেছো, বা ট্রান্সমিশন লাইনটা জানে কত লাইনে ট্রান্সমিশন লাগাবা? ও ওই ওর যে ক্যাপাসিটি, রেটেড এমভিএ এবং রেটেড ভোল্টেজ, তার সাপেক্ষে সে তোমাকে ফিক্সড করে দিছে যে এই এমভিএ এবং এই কেবির জন্য এত এত রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কাজ করবে। কিন্তু তুমি তো এত ব্যবহার করো নাই, তুমি 11 কেবির সাথে এটা কানেক্ট করে দিছো 12 কেবির একটা ট্রান্সফরমার। ঠিক একইভাবে লাইনে যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সেটা কি 130 কেবির সাপেক্ষে আছে, তাই না? তারপরে আবার এখানে যে ট্রান্সফরমার আছে, ঠিক আছে, এটা মনে করো 132/12 কেবি, এটা তো 130/12 ছিল। তাহলে ওর রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কোম্পানি এভাবে লিখে দিছে তোমাকে। তার মানে কি,
এই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমরা যে জানি সেগুলা কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে জানি, কিন্তু লাইনে কানেক্ট করার পরে ওই রেফারেন্স তো আর ফিক্সড নাই। এই জেনারেটর মনে করো 11 কেভি না, এটা 22.75 কেভি, তখন কি, তখন এই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সব চেঞ্জ হয়ে যাবে না প্রত্যেকটা জায়গার? তো তুমি অ্যাকচুয়াল ক্যালকুলেশন কিভাবে করবা? তাহলে পুরা এই কমপ্লেক্স জিনিসটাকে আমরা যদি এরকম একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে নিয়ে আসতে পারি, যেখানে একটা সার্কিটের মাধ্যমে পুরো সবগুলাকে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং পুরা সার্কিটে একটা নির্দিষ্ট কারেন্ট ফ্লো হিসাব করলেই আমার হয়ে যাবে, তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে না? তাহলে দেখো, এক এক জায়গায় এক এক ধরনের ভোল্টেজ, পাওয়ার, কারেন্ট এসব থাকার কারণে পুরা সার্কিটটাকে সিম্পলিফাই করার একটা পদ্ধতি হচ্ছে আমাদের পার ইউনিট সিস্টেম। ঠিক আছে? তো আমরা পাওয়ার সিস্টেমের প্রয়োজনীয়তাটা দেখলাম। আমরা সবসময় পাওয়ার সিস্টেম করে আসছি, কিন্তু এটা আসলে দরকার কি, এটা কেন আসলো, এটা নিয়ে আসলে কখনো আলোচনা করা হয় না। আশা করছি তোমরা এখন বুঝতে পারবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবে, অথবা যদি নতুন কিছু জানতে পারো আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি পার ইউনিট সিস্টেম এই জিনিসটা আসলে কি। এতক্ষণ আমরা দেখলাম কেন, পার ইউনিট সিস্টেমটা কেন, এখন দেখবো এটা কি। ঠিক আছে? তো পার ইউনিট সিস্টেমে তুমি যদি খেয়াল করো, তোমার যে কোনো কিছুকে তোমার পার ইউনিট ভ্যালুতে যদি তুমি নিয়ে যেতে চাও, ঠিক আছে, তাহলে তোমার পার ইউনিট ভ্যালু, যে কোনো কিছুর পার ইউনিট ভ্যালু সমান যে কোনো টার্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। বেস ভ্যালু, কিন্তু এখানে একটা কথা আছে, অফ সেম ডাইমেনশন। ঠিক আছে? তার মানে কি, একই মাত্রার বেস ভ্যালু হইতে হবে। ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালু যেটা নিলা তোমার, আরেকটা যে তুমি বেস ভ্যালু দিয়ে ভাগ দিবা, সেই বেস ভ্যালুটা কি হইতে হবে, একই মাত্রার হইতে হবে, সেম ডাইমেনশনের হইতে হবে। ডিফারেন্ট ডাইমেনশন হলে হবে না। এগুলো আমরা ম্যাথের ক্ষেত্রে দেখবো ডাইমেনশন জিনিসটা কি। তো এখন আমরা যদি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা যে জিনিসগুলা প্রচুর ব্যবহার করি, পার ইউনিট কারেন্ট। পার ইউনিট কারেন্টটা কি? পার ইউনিট কারেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। ঠিক আছে? ঠিক একইভাবে পার ইউনিট ভোল্টেজটা কি? পার ইউনিট ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই বেস ভোল্টেজ। আর পার ইউনিট ইম্পিডেন্সটা কি? দেখো, এরপর থেকে আমাদের হচ্ছে টুইস্টটা শুরু হয়, আর ওই জায়গাটায় আমরা সবাই ভুলে যাই, এবং ওখান থেকে আমাদের ভুল করা শুরু হয়। এতটুকু পর্যন্ত আমরা সবাই মনে রাখতে পারি। ঠিক আছে? পার ইউনিট মানে কি গেল। এখন দেখো, ইম্পিডেন্সের পার ইউনিট হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স। এখন দেখো, তুমি যদি একটু খেয়াল করো, তোমার অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা কেমন হয়? যে কোনো একটা ইম্পিডেন্স টার্মে কি থাকে, একটা রেজিস্ট্যান্স টার্ম থাকে, তারপরে জে অফ একটা কি থাকে, রিঅ্যাকট্যান্স টার্ম থাকে, তাই না? থাকে। এখন তাইলে আমি আমার জেড পার ইউনিটটা কি বলতে পারি এখন? এই যে এই সূত্রটা, জেড পার ইউনিট সমান আমি কি বলতে পারি, জেড অ্যাকচুয়াল সমান আমার কি হচ্ছে, আর অ্যাকচুয়াল যোগ জে অফ এক্স অ্যাকচুয়াল। ঠিক আছে? এই মানটা বসে দিলাম, ডিভাইডেড বাই জেড বেস, তাই না? এটা আগের মতো রাখলাম। তাইলে এখন আমি কি পাচ্ছি দেখো তো, আর অ্যাকচুয়াল বাই একটা টার্ম পাচ্ছি, আর অ্যাকচুয়াল বাই জেড বেস, প্লাস আরেকটা টার্ম পাচ্ছি, জে অ্যাকচুয়াল, জে অফ এক্স অ্যাকচুয়াল বাই জেড বেস। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্সের বেস যোগ জে অফ রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইম্পিডেন্সের বেস ভ্যালু। ঠিক আছে? দেখো, এখানে আসার পরে কিন্তু আর এগুলোর মতো থাকে নাই, কারেন্টের অ্যাকচুয়াল বাই কারেন্ট বেস। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল বাই রেজিস্ট্যান্সের বেস, এমন কিন্তু না। ঠিক আছে? রেজিস্ট্যান্সের অ্যাকচুয়ালি ভ্যালু ডিভাইডেড বাই ইম্পিডেন্সের বেস ভ্যালু, আর
রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে কি, রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ইম্পিডেন্সের বেস ভ্যালু। এখানে কিন্তু ভুল করা যাবে না, তুমি রিঅ্যাকট্যান্সের অ্যাকচুয়ালকে রিঅ্যাকট্যান্সের বেস দিয়ে ভাগ দিয়ে দিলে হবে না। তাহলে দেখো জেড পার ইউনিট সমান আমরা কি পাচ্ছি, এই যে প্রথম টার্মটা আসলো, এই টার্মটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের পার ইউনিট, আর পরের যে টার্মটা আছে সেটা হচ্ছে আমার রিঅ্যাকট্যান্সের পার ইউনিট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাইলে কারেন্টের ক্ষেত্রে কেমন হয়, ভোল্টেজের ক্ষেত্রে কেমন হয় আমরা দেখলাম, দুইটা সেম, কিন্তু ইম্পিডেন্সের ক্ষেত্রে ভিন্ন। এই টার্মটা আমরা একটু দেখলাম। এখন দেখো তোমার পার ইউনিট যে ভোল্ট অ্যাম্পিয়ার আছে, অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, পার ইউনিট অ্যাপারেন্ট পাওয়ার এস পার ইউনিট, সেটা হবে তোমার অ্যাকচুয়াল অ্যাপারেন্ট পাওয়ার ডিভাইডেড বাই বেসের অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, আমরা কিন্তু কমপ্লেক্স পাওয়ার এস এর ক্ষেত্রে একটা জিনিস জানি যে এস হচ্ছে সমান পি প্লাস জে অফ কিউ, তাই না? পি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন এটার আমরা আরেকটা ফর্মুলা জানি, এস সমান ভিআই কনজুগেট, ভি এর পোলার ফর্ম নিবা, আই এর পোলার ফর্মের কনজুগেট করবা, তারপরে দুইটা যদি গুণ করো তাহলে কি পাবো, তুমি অ্যাপারেন্ট পাওয়ার পাবা। ওই অ্যাপারেন্ট পাওয়ার ভিতরে যেটা রিয়েল টার্ম ওটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পাওয়ার, কি বলে মানে যেটা ওয়াটে আসবে সেই পাওয়ার, আর এটা হচ্ছে কি যেটা ভারে আসবে সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার। গেল। এখন দেখো এখান থেকে আমরা আমার যে কমপ্লেক্স যে পাওয়ার, ঠিক আছে, এই যে একটা কমপ্লেক্স সংখ্যা না, এ প্লাস জে অফ বি যে আছে, তাহলে এই কমপ্লেক্স পাওয়ারকে তুমি যদি ইয়াতে নিয়ে যাও, এটা ম্যাগনিটিউড দেখতে চাও, আমরা ম্যাগনিটিউড কিভাবে বের করি, এটাকে যদি স্কোয়ার করো এর ভ্যালুটা কি হবে, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, তাই না? তার মানে এটার যে টার্ম আছে সেটা অনেকটা ওই যে ত্রিভুজের একটা সূত্র ছিল না পিথাগোরাসের, সেই টার্মটাকে মেনে চলবে, যেহেতু এটাও একটা ত্রিভুজের জায়গা থেকে আসছে। অ্যাক্টিভ পাওয়ারটা আমার থাকে এদিকে, রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে এদিকে, অ্যাপারেন্ট পাওয়ার থাকে এদিকে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি, এই টার্মটা চলে আসে। ঠিক আছে, আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকার ফলে এই টার্মটা চলে আসে। তো এগুলো এখন আমরা কেন দেখতেছি এই টার্মগুলা, সেই জিনিসটাই এখন বলবো। তাহলে দেখো তোমার যেমন ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে, ইম্পিডেন্স বলো, রেজিস্ট্যান্স বলো, রিঅ্যাকট্যান্স বলো, তিনোটার জন্য বেস ভ্যালু সেম ছিল, জেড বেস জেড বেস জেড বেস, তাই না? ঠিক সেম হিসাবে তোমার পাওয়ারের যে বেস, অ্যাক্টিভ পাওয়ারের বেস সেটা, এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের বেস সেটা, এবং অ্যাপারেন্ট পাওয়ারের বেস, সবগুলোই কি থাকবে, সমান থাকবে। এটাই হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই পাওয়ার, তিনো ধরনের পাওয়ারের বেস থাকে একটাই, এটার ক্ষেত্রে ডিফারেন্ট কোনো বেস নেই। ঠিক আছে, এখন দেখো তাহলে আমার পার ইউনিট রিয়েল পাওয়ারকে পি দিয়ে প্রকাশ করি, পি পার ইউনিট কত হবে, রিয়েল পাওয়ারের অ্যাকচুয়াল ভ্যালু যদি তুমি জানো সেইটাকে কি দিয়ে ভাগ দিবা, যেহেতু তিনোটা একই কথা, বেস তিনোটা যেহেতু একই কথা, সেটাকে আমি এস বেসই বললাম। ঠিক আছে, রিয়েল পাওয়ার অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কমপ্লেক্স পাওয়ারের যে বেস ভ্যালু সেটাই। ঠিক আছে, ঠিক একইভাবে কিউ পার ইউনিট, কিউ পার ইউনিট সমান কি হবে, তুমি যদি কিউ এর অ্যাকচুয়াল ভ্যালু জানো রিঅ্যাকটিভ পাওয়ারের, এরপরে তুমি তোমার কমপ্লেক্স পাওয়ারের বেস ভ্যালু জানলে একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলে কি চলে আসবে, কিউ পার ইউনিটের ভ্যালুটা চলে আসবে। এইটাও দেখো কোথা থেকে আসে, এটা কিন্তু এখানের সাথে মিল আছে, তুমি যদি খেয়াল করো জেড পার ইউনিট সমান কি লিখছিলা, আর প্লাস জে অফ এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই জেড বেস, তাই না? ঠিক একইভাবে এখানে দেখো তোমার যেমন আর অ্যাকচুয়াল সমান জেড অ্যাকচুয়াল সমান আর অ্যাকচুয়াল প্লাস জে অফ এক্স অ্যাকচুয়াল ছিল, ঠিক একইভাবে এইখানে পাওয়ারের টার্মটাও কিন্তু এটার মতো। ঠিক আছে, এখানে যদি খেয়াল করো এই দুইটা টার্ম কিন্তু একই রকম, রিঅ্যাকট্যান্স আর পাওয়ার, তাই না? এই জন্য যেমন তোমার এই জেড পারেন্ট সমান আর অ্যাকচুয়াল বাই জেড বেস ছিল, জে অ্যাকচুয়াল বাই জেড বেস ছিল, পাওয়ারের ক্ষেত্রে কি হয়ে গেছে, পাওয়ারের ক্ষেত্রে সেম এই জিনিসটা বজায় রাখছে। দেখো আর অ্যাকচুয়াল বাই জেড বেস সমান কি ছিল, আর এর পার ইউনিট, আর পাওয়ারের পার ইউনিটও কি হয়ে গেছে এরকম, এবং
রিঅ্যাকট্যান্সের পার ইউনিটও এরকম হয়ে গেছে। অর্থাৎ উভয় ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, রেজিস্ট্যান্সের তুমি পার ইউনিট বের করতে চাইলে ইম্পিডেন্সের বেস দিয়ে ভাগ করা লাগে, রিঅ্যাকট্যান্সের পার ইউনিট বের করতে চাইলে ইম্পিডেন্সের বেস দিয়ে ভাগ করা লাগে। আবার অ্যাকচুয়াল পাওয়ারের পার ইউনিট বের করতে চাইলে তোমার কার বেস দিয়ে ভাগ করা লাগে, কমপ্লেক্স পাওয়ারের বেস দিয়ে অথবা অ্যাপারেন্ট পাওয়ারের বেস দিয়ে। ঠিক কিভাবে রিএক্টিভ পাওয়ারের তোমার যদি বের করা লাগে পার ইউনিট ভ্যালু, তাহলে অ্যাকচুয়াল কে তোমার কমপ্লেক্স পাওয়ারের বেস দিয়ে ভাগ করা লাগে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের হচ্ছে জাস্ট চেঞ্জটা শুরু হইতে থাকে। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি যে পার ইউনিট মানে অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। এখন কথা হয়েছে কার অ্যাকচুয়াল ভ্যালু কার বেস ভ্যালু, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য ক্যালকুলেশন গুলা খুব সহজ হয়ে যাবে এবং ম্যাথ গুলা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা তো পার ইউনিট তিনটা কি কি টার্ম সম্বন্ধে আইডিয়া পাইলাম এখন পর্যন্ত। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, ইম্পিডেন্স, অ্যাপারেন্ট পাওয়ার, সব যা টার্ম আছে সবগুলো আমরা পার ইউনিটের সূত্র অলরেডি জেনে গেলাম। ঠিক আছে, এখন আমরা দেখব আমার যদি একটা সিঙ্গেল ফেজ সার্কিট থাকে, ঠিক আছে, সেখানে আমার পার ইউনিটটা কিভাবে কাজ করবে। দেখো, সিঙ্গেল ফেজ সার্কিটের জন্য তুমি যদি জেড বেস নিয়ে চিন্তা করো যে ইম্পিডেন্সের বেস কেমন হবে। ইম্পিডেন্সের বেস হবে তোমার ভোল্টেজের বেস ডিভাইডেড বাই কারেন্টের বেস। ঠিক আছে, আর অ্যাপারেন্ট পাওয়ারের বেস বা কমপ্লেক্স পাওয়ারের বেস কি হবে, ভিবি আইপি। ঠিক আছে, তো আরেকটা কথা বলে রাখি, তুমি যখনই এই পার ইউনিট নিয়ে কাজ করবা দুইটা জিনিস তোমার অঙ্কের শুরুতে ধরে নিতে হবে। একটা হচ্ছে বি আর একটা এস। তুমি বি বেস সমান কোন একটা ভ্যালু তুমি ধরে নিবা এত কেবি, এস বেস সমান কোন একটা ভ্যালু ধরে নিবা এত কেভিএ বা এমভিএ। এরপরে তুমি বি আর এস জানো। ঠিক আছে, বি আর এস যদি জানো সেখান থেকে তুমি কি বের করতে পারবা, সেখান থেকে তুমি আই বেস বের করতে পারবা না। বি আর এস যদি তুমি ধরে নিছো, বেস ভ্যালু হচ্ছে তোমার ধরা কোন একটা ভ্যালু, তাইলে এই যে ফর্মুলা, ঠিক আছে, এই আই বেস এর তুমি যদি আই বেস কারেন্টটা কিলো অ্যাম্পিয়ারে বের করতে চাও, এই দুইটা ভ্যালু তো তোমার কাছে আছেই, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, এস বেস অফ এমভিএ ডিভাইডেড বাই ভি বেস অফ কেভি। ঠিক আছে, তো এটা যদি মনে রাখতে না পারো কোনো সমস্যা নেই, এই কিলো অ্যাম্পিয়ার এমভিএ কেভি এগুলো মনে রাখতে পারে কোনো সমস্যা নেই, এতটুকু মনে রাখতে পারলেই হবে। তো এটা দেখানোর কারণ হচ্ছে পরীক্ষায় আমরা শর্টকাটে যাতে কারেন্টটা কিলো অ্যাম্পিয়ারে বের করতে পারি। বেসটা যদি আমি কেভিতে ধরি আর আমার যে কমপ্লেক্স পাওয়ার সেটা যদি আমি এমভিএ তে ধরি, তাহলে কারেন্টটা কিলো অ্যাম্পিয়ার আমি শর্টকাটে বের করার এটা একটা ফর্মুলা। ঠিক আছে, ওই 10⁻³ 10⁻⁶ এগুলো না দিয়ে যাতে দ্রুত বের করা যায়। ঠিক আছে, পাইলাম। এরপরে তোমার কি লাগবে, তোমার লাগবে এই জেড বেস। যেহেতু এই দুইটা তুমি ধরে নিছো অঙ্কের শুরুতে, এখন তোমার জেড বেস লাগবে। জেড বেস সমান কি লেখা যায়, জেড বেসটা তুমি যদি ওহমে বের করতে চাও, জেড বেস সমান কি জানি আমরা, ডি বেস বাই আই বেস, এভাবেও তুমি বের করতে পারো। অথবা তুমি আই বেস এর একটা ফর্মুলা লিখছো না, কি লিখছো, এস বেস বাই বি বেস, এই ফর্মুলাটা জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম। তাহলে তোমার কি দাঁড়ায়, বি বেস স্কোয়ার বাই এস বেস। এই ফর্মুলা দিয়েও তুমি কি এখানে বেস ইম্পিডেন্সটা বের করে নিতে পারো। ঠিক আছে, করলাম। তো করার পরে তোমার আবার কি লাগবে, ভি বেস যখন তুমি পেয়ে গেছো, ভি বেস স্কোয়ার বাই এস বেস, এখন দেখো ভি বেসটা যদি তুমি কেবি তে বসাও আর এটা যদি এমভিএ তে বসাও, তাইলে তোমার কি এই টার্মটা ওহমে চলে আসবে। মানে বারবার আমার ওই যে ক্যালকুলেটরের কিলো, 10⁻³ 10⁻⁶ এগুলো যাতে দেওয়া না লাগে, এই জন্য এই সিস্টেম আমরা মনে রাখতে পারি। কারণ দেখো কেবি কে স্কোয়ার করলে কি হবে, মেগা হয়ে যাবে না, আর নিচে মেগা আছে, মেগা মেগা কাটা, তাহলে বারবার এই এগুলাকে আমার ক্যালকুলেটরে তোলা লাগবে। কারণ ম্যাথে দেখবা বেশিরভাগ ভ্যালু এই কেবি আর এমবিএ তে দেওয়া থাকে। ঠিক আছে, এজন্য আমরা এই ফর্মুলাটা সরাসরি মনে রাখলে পরীক্ষার হলে একটু সময় বাঁচানো। তাহলে দেখো এই বি বেস এস বেস দেওয়া থাকলো, সেখান থেকে তুমি কারেন্টের বেস বের করতে পারলা, ইম্পিডেন্সের বেস বের করতে পারলা। কথা হলো এগুলো কেন বাইর করতে কি দরকার, কারণ কি ওই যে প্রথমে বলছিলাম না, পুরা এই সিস্টেমটাকে আমি কি করব, একটা সিম্পল একটা সার্কিটে নিয়ে যাব, তাই না।
এরকম একটা সিরিজ বা প্যারালাল সিম্পল একটা সার্কিটে নিয়ে যাব, ওই সার্কিটের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স গুলা কি ভ্যালু হবে, সেইগুলাই হবে পার ইউনিটের ভ্যালু। অর্থাৎ তুমি যখন এই পার ইউনিট গুলা পেয়ে যাবা, রেজিস্ট্যান্সের পার ইউনিট, ইম্পিডেন্সের পার ইউনিট, তখন তুমি এই জাস্ট এই ভ্যালু গুলা এখানে বসাই দিলে এই জটিল সার্কিটটা একটা সিম্পল সার্কিটে পরিণত হবে। আমরা সেদিকে আগাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো, তুমি এখন জেড বেস পর্যন্ত পেয়ে গেছো। এখন তোমার আর কি প্রয়োজন, আর কি কি আছে এরকম টার্ম আমাদের ইঞ্জিনিয়ারিং এ? ওয়াই বেস আছে, তাই না? অ্যাডমিটেন্স এর বেস। তো অ্যাডমিটেন্স মানে কি আমরা সবাই জানি, ইম্পিডেন্স, ওয়ান বাই ইম্পিডেন্স, তাই না? তাইলে এটা যদি আমার ভিবি স্কোয়ার বাই এস বি হয়, তাইলে এটাকে আমি কি লিখতে পারি, অ্যাডমিটেন্স এর টার্ম কি হবে, এস বি বাই ভিবি স্কোয়ার। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এমবিএ কে কেভি স্কোয়ার দিয়ে ভাগ দাও, তাইলে তুমি ফাইনালি কি পাবা, যে ভ্যালুটা পাবা সেটা তুমি মহতে পাবা। ঠিক আছে? তাহলে বেস পাইছো, সবকিছুর বেস পেয়ে গেলে লাস্টে তুমি অ্যাকচুয়াল অঙ্কে যে ডাটা দেওয়া থাকবে, এই মনে করো দেওয়া আছে 11 কেবি, এই যে রেজিস্ট্যান্স, এটা দিয়ে তুমি গুণ ভাগ করলে, একটা ভাগ দিলে পার ইউনিট চলে আসবে। তাহলে বেসের সবগুলার বেস জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে বেস ভ্যালু ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারবে, মোটামুটি তার মাথাটা যদি একটু পরীক্ষার হলে একটু ঘাবড়ায় না যায়, ঠিক আছে, তাহলে সে পার ইউনিট ম্যাথ ভুল করার কোনো কারণই নেই। আমরা মেইন ভুলটাই করি বেস গুলা বের করার সময়, ঠিক আছে, কারণ বেসের ফর্মুলা গুলা একটু প্যাচ থাকে। আচ্ছা, তাহলে দেখো, এখন তুমি ভি পার ইউনিট, আই পার ইউনিট, জেড পার ইউনিট, এগুলোর মধ্যে একটু সম্পর্ক দেখি। দেখো, ভোল্টেজের পার ইউনিট কি হবে, ইম্পিডেন্সের পার ইউনিট ইনটু কারেন্টের পার ইউনিট। কোনো সন্দেহ আছে? ভি সমান আইজেড, তাও আবার সিঙ্গেল ফেজ সিস্টেম, কোনো সন্দেহ নাই। ঠিক একইভাবে এস এর পার ইউনিট, সিঙ্গেল ফেজে কি হবে, ভি পার ইউনিট, আই পার ইউনিট, তাই না? ইনটু কারেন্টের কনজুগেট, এস সমান কি ভিআই কনজুগেট। যেহেতু আমরা পোলার ফর্মে বা আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে আমরা ক্যালকুলেশন গুলা করব, যেখানে সবগুলাতে একটা একটা অ্যাঙ্গেল আছে, এজন্য এটা হচ্ছে কি আমার পোলার ভ্যালু, এটাও পোলার ভ্যালু, তাকে কনজুগেট করে গুণ করলে আমরা কি পাবো, পাওয়ারটা পেয়ে যাব। তো এটা নিয়ে বিস্তর আলোচনা আছে যে এস সমান ভিআই কেন না, এস সমান ভিআই কনজুগেট কেন। ঠিক আছে, এই সংক্রান্ত দেখি আমি একটা তোমাদেরকে লেকচার দেওয়ার চেষ্টা করব, অথবা তোমরা নেটে সার্চ দিলেই পেয়ে যাবে যে ওয়াই এস ইকুয়াল টু ভিআই কনজুগেট। ঠিক আছে, এস ইকুয়াল টু ভিআই কেন না, যদিও আমরা আজীবন পড়ে আসছি এস ইকুয়াল টু ভিআই, তাই না? তো ওইটাও একটা লিমিট পর্যন্ত এস ইকুয়াল টু ভিআই কাজ করে। ঠিক আছে, কিছু ভ্যালু পর্যন্ত, যখনই পোলার হয়ে যায় তখনই কনজুগেটের বিষয়টা আসে। তা আমরা যেহেতু সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করতেছি, সেই জন্য আমি এস সমান √3 ভিআই কনজুগেট দেই নাই, শুধু ভিআই দিছি। ঠিক আছে, তো দেখো আমরা থ্রি ফেজ যখন আসবো তখন আরো ডিটেলস আলোচনা দেখবো, এখন আমরা সিঙ্গেল ফেজে আছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, পার ইউনিট করার সময় আগে মাথায় রাখতে হবে সিস্টেমটা কি থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ। থ্রি ফেজের জন্য এক ধরনের সূত্র, সিঙ্গেল ফেজের জন্য আরেক ধরনের সূত্র। তো দেখো, আমরা কি দেখছিলাম, জেড পার ইউনিট সমান, আমরা কি দেখছিলাম, জেড অ্যাকচুয়াল বাই জেড বেস, তাই না? তাইলে এখন জেড অ্যাকচুয়াল, এটা তো আমার ম্যাথে দেওয়াই থাকবে, এই জেড বেসটা তো আমি ধরে নিব, তাই না? ধরে নিব বলতে এটা তো সরাসরি ধরতে পারবো না, যে ভোল্টেজ আর পাওয়ার ধরবো সেটার থেকে আমার জেড বেসটা বের হবে। তাহলে জেড বেস মানে কি, ভিভি স্কোয়ার বাই এস বি। তাহলে দেখো জেড বেসটা যেহেতু এখানে নিচে আছে, ঠিক আছে, এটাকে যদি তুমি এখানে বসাও, তাহলে কি হবে, এই জিনিসটা উল্টায় যাবে না? তাহলে এটা হবে এস বি বাই ভিভি স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পিডেন্সের পার ইউনিট সমান অ্যাকচুয়াল ইম্পিডেন্স ইনটু এস বেস বাই ভিভি স্কোয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াই পার ইউনিট, ওয়াই পার ইউনিট কি, ওয়ান বাই জেড পার ইউনিট, ওয়ান বাই জেড পার ইউনিট, তাহলে কি হবে, ওয়াই অ্যাকচুয়াল ইনটু ভিভি স্কোয়ার বাই এস বি। ঠিক আছে, তো এই হলো আমাদের সিঙ্গেল ফেজের পার ইউনিট সংক্রান্ত সর্বোচ্চ আলোচনা। যখন আমরা ম্যাথ করব তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। এখন দেখো, এখানে একটা এক্সেপশন আছে, তোমরা কিছু ম্যাথ দেখবা যে ভোল্টেজের পার ইউনিট সমান আমরা কি জানি, ভোল্টেজের অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ভোল্টেজের বেস। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখবা যে ম্যাথে
রেটেড কেভি এবং অ্যাকচুয়াল কেভি এর মধ্যে পার্থক্য থাকবে। অঙ্কের শুরুতে দেখবা বলবে এত কেভি এর ট্রান্সফরমার, ঠিক আছে, এটা কানেক্ট করা আছে আবার 10 কেভিতে। তো রেটেড কেভিএ দেখে কখনো ঘাবড়ানো যাবে না। অনেকে ম্যাথে রেটেড কেভিএ অ্যাকচুয়াল কেভিএ যখন আলাদা করে বলা না থাকে রেটেডটাই আমরা অ্যাকচুয়াল হিসেবে ধরি। কিন্তু অনেক ম্যাথে দেখবা রেটেড কেভিএ দেওয়া আছে এবং তো অনেক ম্যাথে তোমার রেটেড কেভি আর অ্যাকচুয়াল কেভি দুইটাই দেওয়া আছে, তখন তোমার কনফিউজ হওয়ার কিছু নেই। তখন তুমি কি করবা, এই যে তোমার অ্যাকচুয়াল কেভি ওটাকেই তোমার ধরে ম্যাথটা করতে হবে, কারণ ফর্মুলাই তো বলা আছে অ্যাকচুয়াল। এজন্য সতর্ক থাকতে হবে। অনেক সময় বুয়েটে জব এক্সামে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক দেখবা তোমাকে চাকরির পরীক্ষায় এখানে কনফিউজ করে দিছে, ঠিক আছে, রেটেড কেভি আর অ্যাকচুয়াল কেভি দিয়ে। আচ্ছা গেল। এখন আমরা থ্রি ফেজের পার ইউনিটের জন্য আলোচনাটা দেখব। তো দেখো থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন গুলা কেমন হবে সেটা আমরা এখন দেখব। তো থ্রি ফেজ সিস্টেমে পার্থক্যটা হচ্ছে একটা লাইনের কারেন্ট ভোল্টেজ থাকে, একটা ফেজের কারেন্ট ভোল্টেজ থাকে, তাই না? লাইনের একটা টোটাল পাওয়ার থাকে, পার ফেজ একটা আলাদা পাওয়ার থাকে। এই জন্য থ্রি ফেজ সিস্টেমে জিনিসগুলো আরেকটু গোলায় যায়, ঠিক আছে। তো তোমরা একটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি সব কনফিউশন ক্লিয়ার হবে। তাহলে দেখো লাইনের বেস হবে কি, থ্রি ফেজ যে পাওয়ার তার বেস ডিভাইডেড বাই √3 ইন্টু লাইনের যে ভোল্টেজ তার বেস, ঠিক আছে। তোমাদেরকে আবার মনে করাই দিই, আমরা যে কোনো ম্যাথ করতে গেলে কি করব, এস এর বেসটা আমরা ধরে নিব আর লাইনের বেসটা ধরে নিব। তাহলে এরপরে কি লাগবে, এরপরেই তো কারেন্ট বের করতে হবে, এরপরে ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে এই দুইটা ভ্যালু আমার জানা থাকবে, এই বেস দিয়া বাকি সবগুলার বেস বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা যখন ম্যাথ করব আমরা চাইলে থ্রি ফেজের বেসও ধরে নিতে পারি, ওয়ান ফেজের বেসও ধরে নিতে পারি, লাইনের ভোল্টেজের বেসও ধরে নিতে পারি, ফেজের ভোল্টেজের বেসও ধরে নিতে পারি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইন জেনারেল আমি এইভাবে প্র্যাকটিস করি, লাইনের ভোল্টেজের যে বেস সেটা ধরে নেই এবং লাইনের থ্রি ফেজ পাওয়ার বেসটা ধরে নিই। তো তোমরা চাইলে সিঙ্গেল ফেজ পার ফেজের পাওয়ার ধরতে পারো, আবার ফেজের ভোল্টেজ ধরতে পারো, দুইটার জন্য আমি ফর্মুলা দেখাই দিব। তো দেখো লাইনের বেসের ফর্মুলা আমরা দেখলাম, তাহলে ফেজের বেস কারেন্টের ফর্মুলা কি হবে, সেটা তুমি লাইনের বেস বের করলে ওই √3 দিয়ে ক্যালকুলেশন করেও বের করতে পারো, অথবা তুমি এস থ্রি ফেজ যে বেস আছে পাওয়ারের থ্রি ফেজের বেস সেটাকে 3 ইন্টু ভিপি বেস, ঠিক আছে, এটা দিয়েও তুমি হিসাব করে নিতে পারো, ঠিক আছে, পার ফেজের কারেন্টেরটা কেমন হবে। তারপরে দেখো তুমি যদি লাইনের ভোল্টেজের বেস ধরো তাহলে ফেজের ভোল্টেজের বেস কেমন হবে, ফেজের ভোল্টেজের বেস হবে লাইনের ভোল্টেজের বেস ডিভাইডেড বাই √3, ঠিক আছে। ওই যে স্টার ডেল্টা ফরমেশনে আমরা যেভাবে ব্যবহার করি ওগুলা মাথায় রেখে, তোমার যদি ডেল্টা সিস্টেম হয় তাহলে কি হবে, লাইন আর ফেজের ভোল্টেজ সমান হবে, স্টার সিস্টেম হলে কি হবে, √3 হবে, জাস্ট ওই ক্যালকুলেশন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্টারে থাকে আমাদের সিস্টেম গুলা, এই জন্য স্টারেরটা তুমি ইন জেনারেল কিছু বলা না থাকলে স্টারেরটা ধরে নিয়ে করতে পারো, কিন্তু শুরুতে বলে দিতে হবে যে আমি ধরে নিচ্ছি সিস্টেমটা স্টার, ঠিক আছে। তাহলে দেখো আমার ভিপি বেস তো আমি পাইলাম, তো আমার ভিপি পার ইউনিটটা কেমন হবে, ঠিক আছে, ভিপি পার ইউনিট এটা কেমন হবে, এটা তুমি এভাবে বের করতে পারতেছো, ভিপি এর বেস ভ্যালু ডিভাইডেড বাই, সরি, ভিপি এর অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে, ডিভাইডেড বাই ভিপি এর বেস ভ্যালু অ্যাজ ইট ইজ আগের মতো, অথবা তুমি ভিএল বাই √3 ডিভাইডেড বাই, এটা তো তোমার অ্যাকচুয়াল, তুমি ফেজের অ্যাকচুয়াল জানো, লাইনের অ্যাকচুয়াল কি হবে √3 দিয়ে ভাগ, আর বেসে কি হবে দেখো, তুমি লাইনের বেস ভোল্টেজ জানলে সেটাকে √3 দিয়ে ভাগ করবে। এখানে দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিসের এখন অবতারণা ঘটবে, এই √3 কাটা, ভিএল বাই ভি লাইনের বেস সমান ভিএল পার ইউনিট। পার ইউনিট সিস্টেমের আরেকটা সুবিধা আমরা এখন দেখে গেলাম,
আমাদের অজান্তিক। সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের √3 নিয়ে কত ঝামেলা, √3 গুণ হবে না ভাগ হবে। দেখো একটা সিস্টেম স্টার থাকুক বা ডেল্টা থাকুক, এটা নিয়ে এখন আমাদের আর টেনশনের কারণ নেই। কেন? কারণ পার ইউনিটের ভোল্টেজ আর পার ইউনিটের লাইনের ভোল্টেজ, ফেজ আর লাইন দুইটা ভোল্টেজ কি হয়, সেম হয়। তাহলে দেখো √3 বিশাল ঝামেলা থেকে আমরা বেঁচে গেলাম যদি সিস্টেমটাকে পার ইউনিটে কনভার্ট করতে পারি। তো পুরো লেকচারের ভিতর আমি কিন্তু তোমাদেরকে অনেক ছোট ছোট ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলা একটু মাথায় ধরে রাখার চেষ্টা করবা, তাহলে আরো ভালো বুঝতে পারবা বিষয়গুলা। ঠিক একইভাবে তোমার লাইন কারেন্টের যে পার ইউনিট, ফেজ কারেন্টের পার ইউনিটে কি হবে, সমান আসবে। তুমি এইভাবে ভেঙে ফর্মুলা বসায় দেখবা, তাহলে পার ইউনিটের এটা একটা বিশাল অ্যাডভান্টেজ যে √3 নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই, যে স্টারে আছে না ডেল্টাতে আছে। তাহলে দেখো তোমার জেডপি যে বেস আছে সেটা কি হবে, পার ফেজে যদি তুমি ইম্পিডেন্স বের করতে চাও সেটা কেমন হবে, সেটা হবে ফেজ ভোল্টেজের বেস স্কয়ার ডিভাইডেড বাই পাওয়ারের যে বেস, সেটা কোথায় হতে হবে, সিঙ্গেল ফেজে। তো যেহেতু ফেজে বের করতেছো, ফেজ ভোল্টেজ বাই ফেজ পাওয়ার স্কয়ার, ঠিক আছে? তো ফেজের ক্ষেত্রে এটা মনে রাখলেই হবে। তো ঠিক একইভাবে তোমার লাইনের বেসটা কি হবে, লাইনের বেস ইম্পিডেন্স তুমি যদি বের করতে চাও, তাহলে তোমার লাইনের বেস ইম্পিডেন্স, এখানে যেমন বিপি বেস স্কয়ার ছিল, এখানে হবে কি ভিএল বেস স্কয়ার ডিভাইডেড বাই, তো লাইনে যদি যেহেতু চলে গেছো, এখানে আর সিঙ্গেল ফেজের পাওয়ার হবে না, কার পাওয়ার হবে, 3 ফেজের পাওয়ার দিতে হবে, ঠিক আছে? তারপর তুমি লাইনকে যদি ক্যালকুলেট করো তাহলে কি হবে, √3 বিপি বেস স্কয়ার, অর্থাৎ বিএল সমান √3 বিপি বসে দিলাম, সিম্পল। আর 3 ফেজের পাওয়ার কি, 3 ইন্টু 1 ফেজের পাওয়ার, তাই না? পাওয়ার তো পার ফেজে ইকুয়ালি ভাগ হয়ে যায়, তাই না, একটা ব্যালেন্স সিস্টেমে। তাহলে দেখো এখানে √3 স্কয়ার হলে 3 হলো, আর এই 3 3 কাটা, তাহলে কি চলে আসতেছে, ভিপি বেস ডিভাইডেড বাই এস 3 ফেজ বেস, সরি এস সিঙ্গেল ফেজ বেস। দেখো এটা কিসের সাথে মিলে যাচ্ছে, এটা এটার সাথে মিলে যায় না? তাইলে দেখো আরেকটা ঝামেলা থেকে আমরা বেঁচে গেলাম। তোমার লাইনের বেস ইম্পিডেন্স আর ফেজের বেস ইম্পিডেন্স কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে পার ইউনিটের আরেকটা সুবিধা দেখছো যে তোমার লাইনে ইম্পিডেন্স কত, ফেজে ইম্পিডেন্স কত, সেটা নিয়ে আর ঝামেলা নাই। আমি এখানে প্রমাণ করে দেখা দিলাম যে দুইটাই কি একই। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হিসাব করতে গেলে কি হয়, লাইনে ফেজে এগুলো আমাদের আলাদা আলাদা করে হিসাব করতে একদম একটা ঝামেলা পেয়ে যায়, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমরা এখন দেখবো, এটা খুব ইন্টারেস্টিং, যে তুমি যদি পার ইউনিটে সিঙ্গেল ফেজের পাওয়ারটা বের করতে যাও, সেটা কি হবে, এস এর যে সিঙ্গেল ফেজের পাওয়ার আছে সেটা ডিভাইডেড বাই সিঙ্গেল ফেজের বেজে ভাগ করতে হবে, অ্যাকচুয়াল বাই বেস। তাহলে সিঙ্গেল ফেজের পাওয়ার মানে কি, 3 ফেজের পাওয়ার ডিভাইডেড বাই কি হবে, 3 দিয়ে ভাগ হবে। আবার 3 ফেজের যে বেস আছে, 3 ফেজের যে বেস আছে সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি তুমি হিসাবটা করো, দেখো যে 3 3 কাটাকাটি যায়, তাহলে কি আসতেছে, 3 ফেজের যে পাওয়ার সেটা ডিভাইডেড বাই 3 ফেজের বেস, তাই না? আবার খেয়াল করে দেখো 3 ফেজের পাওয়ার ডিভাইডেড বাই এস 3 ফেজের বেস, 3 3 কাটা, তাহলে এটা কি সিঙ্গেল ফেজের পার ইউনিট আর 3 ফেজের পার ইউনিট, এটাও সমান হয়ে গেল। তাহলে দেখো পার ইউনিটে নেওয়ার ফলে 3 ফেজ সিস্টেমে আমার পার ইউনিটে সিঙ্গেল ফেজের পাওয়ার 3 ফেজের পাওয়ার সমান, ইম্পিডেন্স সিঙ্গেল ফেজ আর 3 ফেজে পার ইউনিটে সমান, ভোল্টেজ ফেজে এবং লাইনে পার ইউনিটে সমান, ঠিক আছে? ঠিক একইভাবে কারেন্টও সমান ফেজ এবং লাইনে। তাইলে লাইন আর ফেজ নিয়ে আমাদের যে বিশাল ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু আর থাকছে না। তো দেখো
এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম যে থ্রি ফেজের ক্ষেত্রে পার ইউনিট আসলে কতটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য। তো এখানেও সেম কথাটা আবার বলবো, আহ, যে রেটেড এবং অ্যাকচুয়াল এটা নিয়ে তোমরা সতর্ক থাকবা। যদি রেটেড আর অ্যাকচুয়াল আলাদা করে বলা থাকে তাহলে অ্যাকচুয়ালটাই তোমার অ্যাকচুয়াল হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, পায়োনেটের সূত্রে আমার কি থাকে, উপরে অ্যাকচুয়াল থাকে না, নিচে বেস থাকে। তো ওই অ্যাকচুয়ালটা নিয়ে পরীক্ষার হলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাথে এটা তোমার মাস্টই লাগবে, যে বেস তোমার ট্রান্সফার করা লাগবে। চেঞ্জ ইন বেস ইন পার ইউনিট সিস্টেম। ঠিক আছে, এটা কেন করব সেটা একটু আগে তোমাদেরকে বোঝাই দিয়েছি। সেটা দেখো, এই যে প্রথমে আমরা যে ফিগার দেখছিলাম, এখানে এক একটা জায়গায় এক একটা মেশিন এক একটা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এক এক ধরনের ভোল্টেজের সাপেক্ষে তার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স গুলো আমি জানি। তো সবগুলাকে যদি একটা নির্দিষ্ট সার্কিটে নিতে চাও তাহলে কি হবে, এই সার্কিটের নির্দিষ্ট একটা ভোল্টেজ হবে, তাই না? এবং এই সার্কিট পুরা সার্কিটটা একটা নির্দিষ্ট পাওয়ারের ক্ষেত্রে কনসিডার করতে হবে। ওই পাওয়ার এবং ওই ভোল্টেজের রেসপেক্টে কি এই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এই জিনিসগুলো চলে আসবে, তাই না? তাইলে কোম্পানি তো তোমাকে 500 MVA এর জন্য লিখে দিছে, তাহলে এটাকে কনভার্ট করে কি নতুন একটা এমভিএ তে নিয়ে যাইতে হবে, সেটাই আসবে। জেনারেটর 130 MVA তে কোম্পানি লিখে দিছে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কত, ওইটাকে কনভার্ট করে এই বেসের সাপেক্ষে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স নিয়ে যেতে হবে। সবগুলা মেশিনকে গিভেন যে ডাটা, সেই ডাটা থেকে নতুন তুমি যখন বেস ভ্যালুতে নিয়ে যেতে পারবা, ঠিক আছে, ওই বেস ভ্যালুর সাপেক্ষে তুমি যখন পাওয়ার ইউনিট আসবা, তখন পুরা সার্কিটটা একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং পাওয়ারের সাপেক্ষে কাজ করবে। তখন পুরা জিনিসটা একটা কি হয়ে যাবে, একটা নির্দিষ্ট পাওয়ার ইউনিটের সাপেক্ষে কনসিডার হবে। তখনই তোমার সার্কিটটা কি হবে, পার ইউনিটে আসলে সিম্পলিফাই করা সম্ভব। ঠিক আছে, এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, এইগুলা শিখার পরে আমাদের অ্যাপ্লাই করার জায়গা আমরা চলে আসছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বেসে নতুন বেসে কনভার্ট করব। এই নতুন বেসে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, একটু যদি খেয়াল করো, ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে ইম্পিডেন্সের আমার অ্যাকচুয়াল ভ্যালু সমান হচ্ছে ইম্পিডেন্সের যে পার ইউনিট ভ্যালু সেটা ডিভাইডেড বাই ভোল্টেজের যে বেস, ঠিক আছে, সেটা কেভি স্কয়ার, এভাবে দিলে ভালো হয়। ভোল্টেজের বেস কেভি স্কয়ার ডিভাইডেড বাই পাওয়ারের যে বেস সেটা এমভিএ। ঠিক আছে, এভাবে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না শুরুতেই, এই যে জেড অ্যাকচুয়াল ইনটু এস বি বাই ভিবি স্কয়ার, তাই না? এটা ছিল কি জেড পার ইউনিট সমান, তাহলে জেড অ্যাকচুয়াল সমান কি হবে, এটা ওদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভিবি স্কয়ার বাই এসবি হয়ে যাবে, তাই না? ওই ফর্মুলাটাই আমরা এখন একটু কনভার্ট করে দেখতেছি। তাহলে জেড অ্যাকচুয়াল সমান কি হবে, জেড পার ইউনিট ইনটু ভিবি স্কয়ার বাই এসবি। ঠিক আছে, তাহলে দেখো, যখন তুমি বেস কনভার্ট করবা, একটা বেস থেকে নতুন আরেকটা বেসে তুমি যাচ্ছ, তাই না? তার মানে আমার দুইটা বেস, তাই না? একটা কোম্পানি যেটা লিখে দিয়েছে ওল্ড বেস, আর একটা নিউ যেটাতে আমি যাচ্ছি। কেন যাচ্ছি, সব মেশিনকে নিউ একটা নির্দিষ্ট বেসে নিয়ে যাওয়ার জন্য, তাই না? এই ওল্ড কে আমি আমার পুরা লেকচার জুড়ে 1 হিসেবে কনসিডার করব, নিউ কে 2 হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলতে পারি, অ্যাকচুয়াল যে ইম্পিডেন্স, ঠিক আছে, সেটা কিভাবে, জেড পার ইউনিট ওল্ড ডিভাইডেড বাই তোমার ভোল্ট বেসের ভোল্টেজের যে বেস সেটাও কি ওল্ড কোম্পানি লিখে দিছে, আর পাওয়ারের যে বেস সেটাও কি ওল্ড কোম্পানির গায়ে লেখা, তাই না? ঠিক একইভাবে তোমার নিউটা কেমন হবে, দেখো তো, জেড অ্যাকচুয়াল
সমান, আমি আবার কি বলতে পারি, দ্যাট পার ইউনিট ইনটু ভিবি, এটা হবে কিসে, এটা হবে কেভিতে হোল স্কয়ার ডিভাইডেড বাই এস এর বেস, এটা হবে এমভিএ, তাই না? এখানের ক্ষেত্রেও তুমি দেখো, তোমার এই যে পার ইউনিট যেটা আছে, তুমি নতুন বেসে যাচ্ছ, এটা কি হবে, জেড পার ইউনিট নিউ, নতুন একটা তোমার নিউ বের হচ্ছে, ঠিক আছে, ডিভাইডেড বাই ভিবি, কি হবে, নিউ এসবি নিউ, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল তো অপরিবর্তিত, তাই না? অ্যাকচুয়াল কি চেঞ্জ হবে কখনো? কোম্পানি যে বেসের সাপেক্ষে দিছে ওই বেসের সাপেক্ষে না চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা জিনিসের ইম্পিডেন্স কত, ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালুটা তো ফিক্সড, তাই না? কিন্তু আমার অন্যান্য যে ভ্যালু, এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে। তাহলে দেখো, এই অ্যাকচুয়াল দুইটা তো সমান, এই দুইটা ইকুয়েশন, তাই না? তাইলে এখান থেকে আমি কি লিখতে পারি, এই দুইটা যদি সমান হয় তাহলে এই ডান দিকের টার্ম সমান এই ডান দিকের টার্ম লিখতে পারি না? তাইলে ওল্ড গুলাকে আমি কি বলছিলাম, ওল্ড গুলাকে আমি বলবো কি, ওয়ান, ঠিক আছে, ওয়ান, ওয়ান। আর নিউ গুলাকে আমি কি বলবো, নিউ গুলাকে আমি বলবো টু, 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 ঠিক আছে। এই দুইটা ফর্মুলাকে তুমি লিখে যদি সাজাও, ঠিক আছে, তাইলে তুমি দেখতে পাবা এরকম একটা ফর্মুলা দাঁড়াবে, জেড টু পার ইউনিট সমান জেড ওয়ান পার ইউনিট ইন্টু ভিবি ওয়ান বাই ভিবি টু হোল স্কোয়ার ইন্টু এসবি টু বাই এসবি ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো আমি এখন কি করছি, এই যে ওল্ড গুলাকে এখানে ওয়ান দিয়ে লিখছি, নিউ গুলাকে টু দিয়ে লিখছি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদের মাস্ট লাগবে পাওয়ার সিস্টেমে। আমরা যখন আহ, নতুন একটা বেসের সাপেক্ষে একটা টার্মকে পার ইউনিটে নিয়ে যাব, সেটার আমি কি জানি, দেখো কোম্পানি আমাকে এইসব ডাটা মনে করে দিয়ে দিছে, এই ভ্যালুটা গায়ে লিখে দিছে, এই ভ্যালুটা লিখে দিছে, এই ভ্যালুটা লিখে দিছে, কিন্তু আমার পুরো সিস্টেম তো আর এই বেসের সাপেক্ষে নাই, ট্রান্সফরমার এক বেসে, জেনারেটর এক বেসে, এই জন্য আমি সব সিস্টেমের জন্য বেস ধরে নিছি এত, পাওয়ার ভোল্টেজ ধরে নিছি এত। তাহলে এই দুটো আমার ধরা জিনিস, এই তিনটা দেওয়া জিনিস, এই ভ্যালুগুলো আমি এই সূত্রে ফেলায় নতুন একটা পার ইউনিট ভ্যালু পাবো, যেই পার ইউনিট ভ্যালু গুলা কি হবে, পুরা সিস্টেমের জন্য একটা ইউনিফাইড ভ্যালুতে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবা। তো এখানে যে ভিবি টু, এসবি টু, ঠিক আছে, এগুলো যদি তোমার প্রশ্নে আলাদা করে কিছু বলার না থাকে, তাইলে তুমি এগুলাকে রেটেড কেভিএ ধরে নিলে অঙ্কটা ইজিলি করতে পারবা। তুমি নতুন একটা তো ধরে নিতেই পারো, রেটেড ধরে নিলে কি হবে, কিছু কিছু মেশিনের ক্ষেত্রে কাটাকাটি চলে যাবে। দেখো মেশিনে দেওয়া আছে ভিবি ওয়ান, দেওয়া আছে এসবি ওয়ান, তুমি নতুন বেসটাও এর সমানে ধরে নিছো, তাহলে এটা কাটাকাটি যাবে না, তখন কিছু কিছু মেশিনের জন্য তোমার আর ক্যালকুলেশন করা লাগবে না, যাদের বেস গুলো ভিন্ন তাদের জন্য ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন কিছু ম্যাথে দেখবে প্যাচ দিছে, বলছে মেশিন রেটেড ভোল্টেজে চলতেছে না, এর চেয়ে বেশিতে চলতেছে বা কমে চলতেছে, ঠিক আছে, তখন তোমার চেঞ্জ যে আসবে ভ্যালুতে সেটা ভোল্টেজে চেঞ্জ আসবে, ঠিক আছে। সরি, যখন তোমাকে বলবে যে মেশিন রেটেড ভোল্টেজে চলে না, এর কম ভোল্টেজে চলে, কম বেশি ভোল্টেজে চলে, ওই রেটেড ভোল্টেজ তো তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ, ওটা তো আর বেস না, তাই না? সেটা তোমার এই সূত্রে কোনো প্রভাব ফেলবে না। মেশিন যা রেটিং এ তোর বেস তো তুমি ধরে নিছো একটা, তাই না, নিউ, এটা আর চেঞ্জ হওয়ার সুযোগ নাই, ওল্ড মেশিনের গায়ে লেখা আছে এটাও চেঞ্জ হওয়ার সুযোগ নাই, তাহলে এই সূত্রটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না, এর ভ্যালু গুলা কখনো কি হবে না, মেশিন বিভিন্ন রেটিং এ চললেও চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এই বেস ধরে তুমি যখন আবার অ্যাকচুয়াল কারেন্ট বের করবা,
ঠিক আছে? ওই অ্যাকচুয়াল কারেন্ট বের করার সময় কিন্তু একটা চেঞ্জ আছে, এগুলো আমরা ম্যাথ করলে দেখবো, তাও তোমাকে ফর্মুলাটা এখানে বলে দিয়ে রাখি, তাহলে ম্যাথ করতে গেলে ক্লিয়ার হবে। তাহলে এখন যেটা বললাম যে মেশিন যদি রেটেড ভোল্টেজের বেশি বা কম ভোল্টেজে চলে তাহলে এই ফর্মুলাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু তখন ওই ধরনের কেসে তুমি যখন অ্যাকচুয়াল কারেন্ট বের করবা, ওই অ্যাকচুয়াল কারেন্টটা কি হবে, এস বি বাই ওয়ার্কিং ভোল্টেজ ইনটু পার্সেন্ট অফ লোড ডিভাইডেড বাই 100। ঠিক আছে? এই ফর্মুলাটা একটু লিখে রাখতে পারো, ম্যাথ করতে গেলে দেখবা যে আমাদের তখন কাজে লাগবে। ঠিক আছে? এটা অনেক সময় পেঁচায় দেয়। সবাই কি করে, মেশিন তো নতুন ভোল্টেজে চলে, তখন সবাই কি করে, এই ওয়ার্কিং ভোল্টেজটা না দিয়া সে যে বেস ধরছে সেই বেসটাই সে ধরে নেয়, তখন অঙ্কটা শেষ। কারণ পার ইউনিটে কোনো ইম্প্যাক্ট ফেলবে না সেটা, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বের করার সময় কিন্তু ভি ওয়ার্কিংটাই তোমার দিতে হবে। ঠিক আছে? এগুলো জাস্ট ফর্মুলা লিখে রাখো, আমরা ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো আরো বেশি কাজে লাগবে। তাইলে এখন আমি তোমাদেরকে পারেন্ট সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ বলে দিচ্ছি, তোমরা এগুলা নোট করে নিতে পারো। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে পারেন্ট সিস্টেমের, সেটা কি করে, সেটা নিউমেরিক্যাল ক্যালকুলেশনটাকে ইজি করে দেয়, এবং ডিভাইসের যে প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলাকে একটা রিলেটিভলি ন্যারো রেঞ্জে নিয়ে আসে। ঠিক আছে? তুমি প্যারামিটার ক্যালকুলেশন করলে দেখবা এই যে সার্কিট আঁকছো না, এখানে সব ভ্যালু একের কাছাকাছি হবে। রেজিস্ট্যান্স মনে করো 0.001, ভোল্টেজ 1 পার ইউনিট। ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স মনে করো 0.02 পার ইউনিট। ঠিক আছে? একের কাছাকাছি, একের নিয়ার টু 1 এই ভ্যালুতে চলে আসবে। এবং পারেন্ট সিস্টেমের একটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে একটা ট্রান্সফরমারকে একটা মাত্র রিঅ্যাকট্যান্স দিয়ে কনভার্ট করা যায়। একটা ট্রান্সফরমার ভিতরে আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি দেখো, রেজিস্ট্যান্স থাকে, রিঅ্যাকট্যান্স থাকে, কোর লস রেজিস্ট্যান্স থাকে, কোর লস রিঅ্যাকট্যান্স থাকে, অনেক কিছু থাকে। পার ইউনিটকে এটাকে কনভার্ট করে জাস্ট একটা রিঅ্যাকট্যান্স দিয়ে কনভার্ট করে দেওয়া যায়। কত সহজ হয়ে গেল বিষয়টা, হিসাব নিকাশ। আরেকটা সুবিধা হচ্ছে দুই সাইডেই একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের পার ইউনিট যে তোমার রিঅ্যাকট্যান্স, এটা প্রাইমারি সাইডে রেফার করো, সেকেন্ডারি সাইডে রেফার করো, এগুলো চেঞ্জ হয় না। আমরা এই লেকচার 1 লেকচার 2 তে দেখাইছি যে ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কোনো, তুমি যদি ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স কে নিয়ে আসো কি করতে হয়, টার্ন রেশিও এ স্কয়ার দিয়ে গুণ করতে হয়, আবার প্রাইমারি থেকে সেকেন্ডারি দিয়ে গেলে এ স্কয়ার দিয়ে ভাগ করতে হয়। পার ইউনিটে এই জিনিসটা নাই, পার ইউনিটে উভয় সাইডেই সমান, ট্রান্সফরমারের পার রিঅ্যাকট্যান্স উভয় সাইডেই একই। তাহলে আরো ইজি হয়ে গেল বিষয়টা। তারপরে তোমার পার ইউনিট সিস্টেম তুমি যে সাইডে ট্রান্সফার করো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে সেটা তো একই, এবং থ্রি ফেজে ট্রান্সফরমারটা স্টারে থাকুক, ডেল্টাতে থাকুক, ডেল্টা স্টারে থাকুক, স্টার স্টারে থাকুক, যেই কানেকশনে থাকুক ওইটাও কোনো ম্যাটার করে না, সেটার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে পার ইউনিট রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স সেম। আর পার ইউনিট সিস্টেম অনেক মিনিংফুল একটা ইনফরমেশন আমাদেরকে দেয়। এবং লাস্ট এবং 7 নম্বর যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মেশিনের যে ইম্পিডেন্স, ঠিক আছে, কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং করে সেই মেশিনের যে স্পেসিফিকেশন সেটা কিন্তু সে পার ইউনিটেই আমাদেরকে দিয়ে থাকে। এই জন্য পার ইউনিট সিস্টেমটা ছাড়া আমরা একটা সিস্টেমকে অ্যানালাইসিস করা আমাদের জন্য অনেক টাফ। ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা যদি দেখি পার ইউনিটে আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে, যদি আমি অলরেডি তোমাদেরকে অ্যাডভান্টেজের মধ্যে বলে দিছি, তাও একটু না দেখাইলে তোমাদের কনফিউশন থাকতে পারে। ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট ইন পার ইউনিট। ঠিক আছে? তাহলে দেখো, এটা তোমাদের পরীক্ষা ম্যাথও তো প্রমাণও চলে আসতে পারে মাঝে মধ্যে। ঠিক আছে? তো আমরা যদি দেখি একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে যে ইকুইভ্যালেন্ট তোমার ইম্পিডেন্স আছে সেটার পার ইউনিট কি হবে, সেকেন্ডারি সাইডের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ডিভাইডেড বাই জেড বেস, তাই না? তো এই জিনিসটাকে কি লেখা যায়, সেকেন্ডারি থেকে আহ, এই সেকেন্ডারি সাইডের ইম্পিডেন্সটা কি,
যদি তুমি প্রাইমারিটাকে সেকেন্ডারিতে নিয়ে যাও তাহলে ক্যালকুলেশনটা কি হইতো, প্রাইমারি ইম্পিডেন্স ডিভাইডেড বাই এ স্কয়ার, তাই না? আর জেড বেস মানে কি, বি বেস বাই আই বেস, তাই না? যেহেতু আমি সেকেন্ডারি সাইডে আছি, আমি কি লিখলাম, আমার সেকেন্ডারি সাইডের বি2 ডিভাইডেড বাই আই2। এখন কি দাঁড়ায় দেখো তো, Z1E ডিভাইডেড বাই এ স্কয়ার, প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ডিভাইডেড বাই টার্ন রেশিও স্কয়ার ইনটু I2 বাই V2 হয়, তাই না? এখন I2 মানে কি, I2 মানে হচ্ছে কি AI1, লেকচার 1 তোমরা দেখতে পারো এই প্লেলিস্টে, যে I2 সমান কিভাবে AI1 হয় ট্রান্সফরমারে। আর V2 সমান কি, ট্রান্সফরমার V2 সমান V1 বাই A, ঠিক আছে? এই তোমার A স্কয়ার এখন কাটাকাটি চলে যাবে, এইটা উপরে উঠলে কি হবে, উপরে একটা A স্কয়ার চলে আসবে। তখন কি দাঁড়ায় দেখো তো, প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ডিভাইডেড বাই V1 বাই I1, তাই না? তাহলে কি লেখা যায়, Z1E ডিভাইডেড বাই ZB সমান কি লেখা যায়, সেকেন্ডারি সাইডের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা কি হয়ে যায়, প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের পার ইউনিটের সমান হয়ে যায়। এটাই তোমাদেরকে আমি অ্যাডভান্টেজের মধ্যে বলছিলাম, এটা প্রমাণটা এখন দেখলাম, এটা লিখে রাখতে পারো, এটা বাই চান্স চলে আসতে পারে। তাহলে দেখো, ট্রান্সফরমারের ক্ষেত্রে বেশিরভাগ ম্যাথে দেখবা রেজিস্ট্যান্সকে ইগনোর করে শুধুমাত্র রিঅ্যাকট্যান্স দিয়ে এটাকে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে একটা ট্রান্সফরমারের আমি যদি পার ইউনিটে তার ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা দেখি, প্রাইমারি ভোল্টেজ 1 পার ইউনিট, সেকেন্ডারি ভোল্টেজ 1 পার ইউনিট, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা x পার ইউনিট, ঠিক আছে? এই x পার ইউনিটটা কি, এই যে Z2 পার ইউনিট বা Z1 পার ইউনিট দুইটা সমান। তাহলে দেখো, একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট পার ইউনিট সিস্টেমে দুই সাইডের জন্যই এরকম, কিন্তু পার ইউনিট না হলে তুমি চিন্তা করো, তুমি একটু সার্চ করে দেখো যে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট প্রাইমারি সাপেক্ষে কেমন, সেকেন্ডারি সাপেক্ষে কেমন, দেখবে অনেক জটিল। কিন্তু যখনই তোমার ইয়ার সাপেক্ষে চলে আসলো, ট্রান্সফরমারের পার ইউনিটের সাপেক্ষে, তখন দুই সাইডের জন্য একই ডায়াগ্রাম, কত ইজি হয়ে গেল ক্যালকুলেশনটা, তাই না? এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পার ইউনিট রিপ্রেজেন্টেশন অফ লোড, যে লোডের ক্ষেত্রে আমাদের পার ইউনিট সিস্টেমটা কেমন, ঠিক আছে? তো দেখো, লোডের ক্ষেত্রে পার ইউনিট সিস্টেমটা তুমি যদি হিসাব করো, আমরা কি জানি, এস সমান ভিআই কনজুগেট, তাই না? তাইলে আই কনজুগেট সমান কি, আই কনজুগেট সমান এস বাই ভি, তাই না? তাইলে এখান থেকে আমরা আই সমান কি বলতে পারি, কোন দিক থেকে কনজুগেট উঠাইতে চাইলে কি হয়, আরেকটা কনজুগেট দিতে হবে, দুইটা কনজুগেট পাশাপাশি করলে কি হয়, রিয়েল আগের টার্মটাই পাওয়া যায়। তাহলে আই কনজুগেটকে আবার কনজুগেট করলে তুমি আই পাবা। আর এই সাইডে কি করতে হবে, নতুন কনজুগেট যেহেতু করছো, এটার কনজুগেট হবে এবং এটা কনজুগেট হবে। কনজুগেট মানে কি, কোন একটা টার্ম আছে a প্লাস জে অফ বি, এটার কনজুগেট মানে কি হবে, এটার কনজুগেট হবে a মাইনাস জে অফ বি, অর্থাৎ যে টার্মটা আছে তার আগে জাস্ট একটা মাইনাস চলে আসবে, এটা হচ্ছে কনজুগেট, ঠিক আছে? এখন দেখো, গেল, এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি z সমান ভি বাই আই, ঠিক আছে? তাহলে z সমান যদি ভি বাই আই হয়, তাহলে আই সমান কি আমরা জানি এস কনজুগেট ডিভাইডেড বাই ভি কনজুগেট। তাহলে এখান থেকে কি আসে, ভি ইন্টু ভি কনজুগেট ডিভাইডেড বাই এস কনজুগেট। একটা জিনিস মনে রাখবা, দুইটা জিনিস যদি তার মেইন যে টার্ম সেটা এবং তার কনজুগেট দুইটা যদি গুণ হয়, জিনিসটা অনেকটা এমন না, এ প্লাস জে অফ বি ইন্টু কনজুগেট মানে কি হবে, এ মাইনাস জে অফ বি, ঠিক আছে? এই দুইটা কনজুগেট করলে কি চলে আসবে, তাদের যে ম্যাগনিটিউড সেটা স্কয়ার টার্মটা চলে আসবে, এস কনজুগেট, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাই, আমরা জানি এস সমান পি প্লাস জে অফ কিউ, তাহলে এস কনজুগেট কি হবে, এস কনজুগেট হবে পি মাইনাস জে অফ কিউ, ঠিক আছে? তাহলে লোডের ক্ষেত্রে এই আলোচনাটা মনে রাখবা যে আমরা আমরা যখন এস জানবো এবং ভি জানবো, সেখান থেকে কারেন্ট বাইর করতে আমাদের কি করতে হবে, দেখো, কনজুগেট দুইটার কনজুগেট করে এরপর আমাদের ভাগ করতে হবে,
আর ইম্পিডেন্স বের করার সময় কি করতে হবে, তোমার ভি স্কোয়ার বাই এস কনজুগেট দিয়ে করতে হবে। এইটাই আমরা মোস্ট পপুলারলি ইউজ করি এই ফর্মুলাটা। বাকিগুলা আমরা তেমন একটা ইউজ করি না আর কি, যদি বিশেষ প্রয়োজন না হয়। তো দেখো এখন আমরা একটা এক্সাম্পল ম্যাথ দেখবো, এটা দেখার পরে আশা করি তোমাদের এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। তো এই ধরনের যে ম্যাথ গুলা পরীক্ষায় আসবে, এগুলার জন্য তোমরা ডাটা গুলাকে আগে মার্ক করে নিবে, ঠিক আছে? কারণ নাইলে অনেক একটা বিশাল ম্যাথ, বিশাল প্রবলেম খুঁজে পাওয়া যায় না কোথায় কখন ডাটা আছে, প্রতিবার প্রশ্ন পড়তে গেলে অনেক সময় নষ্ট হয়। তো দেখো বলা আছে একটা সিম্পল পাওয়ার সিস্টেমে একটা 480 ভোল্টের জেনারেটর আছে, ঠিক আছে? সিম্পল পাওয়ার সিস্টেম বলছে, তার মানে এটা সিঙ্গেল ফেজ ধরে নিবো আমরা, ঠিক আছে? থ্রি ফেজ হলে বলা থাকে। তাইলে দেখো প্রশ্নের ভিতরে ঢুকানো একটা ডাটা আছে, এবং এটা কোথায় কানেক্ট আছে, একটা আইডিয়াল 1:1 স্টেপ আপ ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা আছে একটা জেনারেটর, এবং একটা ট্রান্সমিশন লাইনে কানেক্ট আছে, এবং ওই পাশে আরেকটা যে ট্রান্সফরমার আছে এটা 2:1 স্টেপ ডাউন ট্রান্সফরমার, এবং একটা লোডে কানেক্ট করা আছে। তারপর এখন ট্রান্সমিশন লাইনের তোমার ইম্পিডেন্স দিয়ে দিছে, এবং লোডের ইম্পিডেন্স দিয়ে দিছে, এবং তোমাকে বলছে এই সিস্টেমটার জন্য বেস ভোল্টেজ এত ধরতে, বেস পাওয়ার এত ধরতে। কোথায় ধরতে? জেনারেটর যেখানে আছে সেখানে ধরতে, ঠিক আছে? তো এই ম্যাপটা যদি করো পার ইউনিটের এবং বেস ভোল্টেজ, বেস পাওয়ার লাইনের কোথায় কিভাবে কনভার্ট হয়, এগুলো সম্বন্ধে একটা কমপ্লিট আইডিয়া তোমরা পাবা, ঠিক আছে? তো প্রথমে বলছে, এটা বলুক আর না বলুক এই টার্মটা তোমাকে প্রত্যেক ম্যাথে করতেই হবে, ঠিক আছে? না তুমি কোনো ম্যাথই সলভ করতে পারবে না। বলছে বেস ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স, অ্যাপারেন্ট পাওয়ার, এগুলা প্রত্যেকটা পয়েন্টে বের করতে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে গেলে তো আগে আমাদের সার্কিটটা বোঝা লাগবে, তাই না? তাহলে এই সার্কিটটা আমি যদি এখানে ড্র করি, দেখো কি বলছে, এখানে একটা জেনারেটর আছে, তাই না? জেনারেটরটা একটা ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা আছে, সেটা কি 1:10 স্টেপ আপ। তাহলে আমি জেনারেটরটা একটা ট্রান্সফরমার সাথে কানেক্ট করলাম, সেই ট্রান্সফরমারটা একটা ট্রান্সমিশন লাইনের সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে? তাহলে এটাই সেই ট্রান্সমিশন লাইন। তারপর ট্রান্সমিশন লাইনের শেষে কি আছে, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, ঠিক আছে? তাহলে দেখো স্টেপ ডাউন ট্রান্সফরমারটা তোমার এখানে চলে গেল, সেই স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি আছে, আরেকটা লোড কানেক্ট করা আছে, ঠিক আছে? দেখো এই এই ধরনের সেম একটা ম্যাথ কিন্তু আমরা প্রথম লেকচার 1, লেকচার 2 তে করছি, ঠিক আছে? তোমরা এই প্লে লিস্টে লেকচার 1, লেকচার 2 দেখলে দেখবা পার ইউনিট না থাকলে এই ম্যাথটা করতে কেমন হতো, ঠিক আছে? সেম এই ধরনের ম্যাথই আমরা ওখানে করছি। তাহলে দেখো এখন ওরা যেভাবে বললো ওভাবে আমরা জাস্ট ড্র করে ফেলি। প্রথমে কি আছে, আমার একটা জেনারেটর আছে, ঠিক আছে? তারপর একটা ট্রান্সফরমার স্টেপ আপ কত, 1:10, ঠিক আছে? তারপর আমার একটা ট্রান্সমিশন লাইন আছে, ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাকট্যান্স আছে, আবার একটা ট্রান্সফরমার আছে স্টেপ ডাউন, তার সাথে একটা লোড কানেক্ট করা আছে, ঠিক আছে? এই ট্রান্সফরমারটা কত বলা আছে প্রশ্নে, বলা আছে 20:1। ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স দেওয়া ছিল 20 প্লাস জে অফ 360, আর এই লোডের তোমার ইম্পিডেন্স দেওয়া ছিল 10 অ্যাঙ্গেল অফ 30, আর জেনারেটিং যে ভোল্টেজ সেটা কত বলা আছে 480 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখানে কয়টা পয়েন্ট দেখো, জেনারেটরের এন্ড অথবা জেনারেটরের প্রথম স্টেপ আপ যে ট্রান্সফরমার আছে তার এন্ড, এখানে একটা পয়েন্ট, ট্রান্সফরমারের পরে একটা পয়েন্ট, তাই না? এই পয়েন্টটা আবার কোথায়, ট্রান্সমিশন লাইনের পরে একটা পয়েন্ট, ট্রান্সফরমারের পরে আরেকটা পয়েন্ট, অথবা লোডের কানেকশন পয়েন্টে আরেকটা পয়েন্ট, এখানে টোটাল 4টা পয়েন্ট আছে। কোথায় আমার বেস ভোল্টেজ কারেন্ট কেমন হবে সেটা জানতে চাইছি। তাহলে দেখো আমরা প্রথমে দেখব, আমাদেরকে বলছে কি, প্রশ্নে বলে দিছে যে তুমি জেনারেটরের সাইডে বেস ভোল্টেজ ধরবা 480 ভোল্ট, আর তোমার বেস কেভিএ ধরবা 10 কেভি, ঠিক আছে? তার মানে প্রশ্নে আমাকে দেওয়া আছে
যে জেনারেটরের এখানে এসবি কত হবে? এসবি হবে 10 কেভিএ। কোথায় দেওয়া আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলতো এট দা ট্রান্সমিশন লাইন, তাহলে অঙ্ক আরেক রকম হয়ে যেত। ঠিক আছে, এটা এই অঙ্কটা করার পরেই বুঝতে পারবা। আর বেস ভোল্টেজ কত বলা আছে জেনারেটর এন্ডে? 480 ভোল্ট। তাইলে এই দুইটা বাদে আর যা ডাটা আমাকে দেওয়া আছে সবগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, তাই না? আর এগুলো দেওয়া আছে আমার কি? বেস ভ্যালু। তাহলে এই দুইটা বেস আমাকে দেওয়া আছে, এখান থেকে আমি যেই জায়গায় আছি জেনারেটর আছে এখন, তাই না? তাহলে জেনারেটরের জন্য আমি কারেন্টের বেস কত হবে? আই সমান ভিভি বাই এসবি সিঙ্গেল ফেজের জন্য। তাহলে ভিভি কত? 10 ইন্টু 10⁻³ আচ্ছা, আচ্ছা উল্টা লিখে ফেলছি, তাই না? এস সমান ভিআই। তাইলে আই সমান কি হবে? আই সমান হবে এস বেস বাই ভি বেস, তাই না? এস সমান যেহেতু ভিআই, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? 10 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 480। ঠিক আছে, তাহলে যা আসে কত আসে? 20.83। ঠিক আছে, তো দেখো আমরা জেনারেটরের জন্য আমাদের যে বেস কারেন্ট সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার, এত অ্যাম্পিয়ার। তাহলে আমার কি চাইছে? আর বেস কারেন্ট পাইলাম, এখন আমার বেস ইম্পিডেন্স লাগবে জেডবি। জেডবিটা কত হবে জেনারেটরের? ওই যে আগের ফর্মুলা, আমি বলছিলাম কি ভি স্কোয়ার বাই এস, তাই না? তাহলে আমি এখন কে ভি স্কোয়ার বাই এম বি এ করলে আমার জন্য সুবিধা। দেখছো ম্যাথের ক্ষেত্রে এসে এই জিনিসটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে। তাইলে এখানে তুমি কি লিখতে পারো? আহ, এখানে তো কেভি আর এমবিএ তে দেওয়া নাই, এই জন্য আমি ডিরেক্ট ফর্মুলা দিয়েই ইউজ করতেছি। সেটা কত আসবে? 480 স্কোয়ার বাই 10 × 10⁻³ যা আছে কত? 23.04। তাহলে দেখো জেনারেটরের জন্য এস বেস পেয়ে গেছি এবং জেনারেটরের জন্য জেড বেস পাইছি, সরি, এখন আমরা এস বেস পাই। তো একটা জিনিস মনে রাখবা, এটা পাওয়ার ইউনিটের জন্য মনে করো ইউনিভার্সাল ট্রুথ, সেটা হচ্ছে এই যে তোমার এস বেস, এই এস বেসটা তোমার জেনারেটরে যা থাকবে, ট্রান্সমিশন লাইনেও তা থাকবে, লোডেও তা থাকবে, কোথাও কোনো চেঞ্জ হবে না। এটা শুধুমাত্র এস বেসের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাইলে জেনারেটরের এস বেস, লাইনের এস বেস আর লোডের এস বেস কি থাকবে? একই থাকবে, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এখন দেখো আমরা আই বেস বি এস বেস বি বেস বাইর করছি, তাই না? তাহলে এটার মান কত? এটা তো দেওয়াই আছে 10 কেভি। তাহলে এখন আমরা ভোল্টেজ গুলা দেখি। ঠিক আছে, এখান থেকে একটু টুইস্ট শুরু, যে পাওয়ারটা কি হয় না, লাইনের কোথাও চেঞ্জ হয় না বেসটা, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে কি হয় দেখো তো। আমি যদি জেনারেটরের ভোল্টেজটা দেখি, জেনারেটরের ভি বেস ভোল্টেজ কত বলা আছে আমার? 480 ভোল্ট বলা আছে। এইটা আবার চেঞ্জ হয়ে যায় লাইনের ক্ষেত্রে। আমার ভি বেসটা কি হয়, এই ট্রান্সফরমারের ভোল্টেজ অনুযায়ী চেঞ্জ হয়। দেখো তো এখানে 400 যে ভোল্ট আছে, 1:10 ট্রান্সফরমার করলে এখানে 48 হবে না? আবার এখান থেকে এখানে আসলে 20 গুণ কমে যাবে না? তাহলে বেস পাওয়ারটা পুরা লাইনে চেঞ্জ হয় না, কিন্তু বেস ভোল্টেজটা কি হয় ট্রান্সফরমার পার হইলে চেঞ্জ হয়, এছাড়া সব জায়গায় একই থাকে। পুরো সিস্টেমে কোনো ট্রান্সফরমার না থাকলে ভোল্টেজ একই হইতো, কিন্তু ট্রান্সফরমার থাকলে কি হয়ে যাবে, ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লাইনে কি হবে, এখানে যদি 480 হয় লাইনে 10 গুণ বেড়ে যাবে। তাহলে লাইনে কত হবে? 480 × 10।
সমান 4800 ভোল্ট। ঠিক আছে, গেল। তাইলে লোডে কেমন হবে? দেখো লাইনে যদি 4800 হয়, লোডে কি হবে? স্টেপ ডাউন, তাহলে 20 গুণ কমে যাবে না? ঠিক আছে, তাইলে লোডের বেস ভোল্টেজ কি হবে? লোডের বেস ভোল্টেজ হবে তোমার এই যে 4800 দেওয়া আছে, সেটাকে কত দিয়ে ভাগ? সেটাকে যত ট্রান্সফরমার তত দিয়ে ভাগ। 20:1 এর ট্রান্সফরমার, এই জন্য 20 দিয়ে ভাগ। তাহলে কত আসতেছে? 240 ভোল্ট। ঠিক আছে, গেল। তাইলে খুব ইম্পর্টেন্ট একটা লেসন আমরা পাইলাম পাওয়ার এবং ভোল্টেজের জন্য। এখন আমার কাছে আর কি চাইছে? সব জায়গার কারেন্ট কিন্তু চাইছে। তাহলে জেনারেটরের কারেন্ট তো আমরা শুরুতেই বাইর করছি। লাইনের কারেন্ট কেমন হবে, তাই না? এই তো জেনারেটর কারেন্ট আমরা এখানে বের করছি বেসের জন্য। এখন আমরা লাইনের জন্য বেস কারেন্টটা দেখব। তাহলে দেখো, লাইনের তুমি যদি বেস কারেন্ট বের করতে যাও, লাইনের বেস কারেন্টের ফর্মুলা কি, কিভাবে বের করতে পারবা? তুমি তো জেনারেটরের বেস কারেন্ট জানো 20.83। তাহলে ভোল্টেজ যদি 10 গুণ বাড়ে, কারেন্ট কি হবে? 10 গুণ কমবে না, তাই না? তাহলে জেনারেটরের বেস ছিল 20.83, লাইনের বেস কি হবে? 10 গুণ কমে যাবে। ঠিক আছে, তাইলে ভোল্টেজ আর কারেন্ট কি হয়ে যায়? বেস ট্রান্সফরমার থাকলেই ট্রান্সফরমারের রেশিও অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, কিন্তু পাওয়ারটা বেসে চেঞ্জ হয় না। তাহলে 2.083 অ্যাম্পিয়ার। তাইলে বেস জেনারেটর পাইলাম, লাইন পেলাম, এখন লোড লাগবে। তাহলে আইবি লাইন, লাইন কি হবে? তুমি এখন লাইনেরটা জানো, লোডে যাইতে চাইলে কি হবে? ভোল্টেজ 20 গুণ কমে গেছে, তাহলে কারেন্ট কি হবে? 20 গুণ বাড়বে, তাই না? তাহলে লাইনের তোমার বেস কি হবে? তোমার সরি, লাইন লিখতেছি, এটা হবে লোড। লোডেরটা কি হবে? লাইনে যা ছিল সেটার সাথে ট্রান্সফরমেশন রেশিওর হিসাবটা হবে। ঠিক আছে, 2.083 2.083 ইন্টু 20, ঠিক আছে, হিসাব করে যা আসে 41.66 অ্যাম্পিয়ার। ঠিক আছে, গেল। এরপরে দেখো, সবকিছুর বেস শেষ, এখন আমার কি লাগবে? ইম্পিডেন্সের বেসটা কিন্তু লাগবে, তাই না? এখন দেখো, এখন আমরা ইম্পিডেন্সের বেসটা দেখব। তো ইম্পিডেন্সের বেস কিভাবে বাইর করব? জেড বি লাইন, লাইনের ইম্পিডেন্স বেসে কত হবে? দেখো আমরা কিন্তু বাইর করছি, এই যে এবি স্কয়ার বাই এমবি অথবা বিবি স্কয়ার বাই এসডি, কত ছিল? 23.04 ওহম, তাই না? তাইলে লাইনের ক্ষেত্রে আমার কি হবে? লাইনের ক্ষেত্রে তোমার সরি, জেনারেটরের ক্ষেত্রে এটা আমি বাইর করছি, তাহলে লাইনে কি হবে? হিসাব করো। লাইনের ক্ষেত্রে আমরা ভোল্টেজ আর কারেন্ট যেভাবে রেশিও দিয়ে চেঞ্জ হচ্ছে, ইম্পিডেন্সে আমরা ওভাবে রেশিও দিয়ে চেঞ্জ করি না অ্যাজ ইউজুয়ালি। আমরা কি করি? লাইনের যে বেস ভোল্টেজ আর লাইনের যে কারেন্ট সেটা দিয়ে ভাগ দিই। তাহলে দেখো, তুমি কিন্তু অলরেডি ডাটা পেয়ে গেছো, লাইনের ভোল্টেজ, লাইনের কারেন্ট, বেস পেয়ে গেছো। তাহলে 4800 বাই 2.083, তাই না? এটা যদি তুমি হিসাব করো, তাহলে তোমার যে ভ্যালুটা আসবে লাইনের ভোল্টেজ আর লাইনের কারেন্ট দিয়ে ভাগ করলে, সেটাই হবে তোমার হিসাব 2304.4 ওহম। ঠিক একইভাবে আমার লোডের ক্ষেত্রে কি হবে? লোডের বেস ডিভাইডেড বাই লোডের বেস ভোল্টেজ ডিভাইড বাই লোডের বেস কারেন্ট, এইগুলো আমরা একটু আগে বের করছি, তাই না? সেটা কত? 240 ডিভাইডেড বাই 41.66, তাই না? এই দেখো, লোডের 240 41.66 যা আসে, তাহলে এখানে কত আসবে? 5.76 ওহম।
পরীক্ষা কিন্তু এত বড় ম্যাথ একসাথে আসে না, এটারই বিভিন্ন পার্ট আছে আর কি। তো আমি এমন একটা ম্যাথ দেখা দিচ্ছি যেটা দেখলে তোমার অন্যান্য যে সবগুলা টার্ম আছে এগুলা কাভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা গেল তোমার হিসাব। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা ওয়ে দেখাই দিব জেড বেস বাইর করার। ওইটা যদি মনে না রাখতে পারো তাহলে ট্রান্সফরমেশন রেশিও দিয়েও তোমরা জেড বেসটা বের করতে পারবা। সেটা একটা ফর্মুলা দেখা দিচ্ছি, ওটা একজন আমি প্র্যাকটিস করি না, অনেকে করে, তো আমি দেখা দিচ্ছি, করলে ভুল হবে না, এটাও ঠিক আছে। তাহলে লাইনের তোমার জেড বেস কি হবে দেখো তো। তোমার এখানের যে জেড বেস জেনারেটর ওটা তো তুমি পেয়ে গেছো 23.04। তাহলে এখন কি হয়েছে, ট্রান্সফরমেশন রেশিওতে ভোল্টেজ 10 গুণ বেড়ে গেছে না? ঠিক আছে, তাহলে মনে রাখবা ভোল্টেজ যদি বাড়ে বেস ইম্পিডেন্সও বাড়বে, ভোল্টেজ কমলে ইম্পিডেন্সও কমবে। কিভাবে কমবে, রেশিওর স্কোয়ার আকারে বাড়বে অথবা রেশিওর স্কোয়ার আকারে কমবে। তাহলে ভোল্টেজ বাড়ছে, কি হবে, লাইনে বেস ইম্পিডেন্স বেড়ে যাবে। সেটা কত হবে, এটা রেশিও কত, এখানে যত রেশিও আছে ঠিক আছে সেটা রেশিওর ভ্যালুটা 1:10 না, এটা 1/10 হিসাবে নিবা না, অথবা এটা 20/1 হিসাবে নিবা না, 10 বা 20 এভাবেই ধরবা, মানে বড় ভ্যালুটা ধরবা। ঠিক আছে, এই দুইটা হিসাব করে তুমি এই রেশিওকে কি লিখতে পারো, তুমি টার্ন রেশিও লিখতে পারো 1/10, অথবা ট্রান্সফরমেশন রেশিও লিখতে পারো 10। তো এর মধ্যে তুমি 1/10 নিবা না, 10টাই কনসিডার করবা। ঠিক আছে, বড় যে ভ্যালু আছে সুন্দর ভ্যালু ওটা কনসিডার করবা, তার হিসাব করতে সুবিধা। ঠিক আছে, অথবা আমি ফর্মুলা দিয়েও দেখাই দিচ্ছি, ওটা মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখি যে ভোল্টেজ বাড়লে কি হবে, ইম্পিডেন্স বাড়বে, কিভাবে, রেশিও আকারে। তাহলে কত আসে, ZB ইন্টু 23.04, 23.04 কি জেনারেটর সাইডে বেস ইম্পিডেন্স, তাহলে লাইনে 10² হয়ে গেছে, যা আসে 2304 ওহম। এটা যদি তুমি ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে কি করতে হবে, 1/a হোল স্কোয়ার ইন্টু 23.04। এটাকে আবার লেখা যায় 1/1/10 হোল স্কোয়ার ইন্টু 23.04। ঠিক আছে, তুমি এভাবে করলেও এই ভ্যালুটাই চলে আসবে। তাহলে তুমি এই যে এ আছে, এ এর ভ্যালু দিয়েও মনে রাখতে পারো যে টার্ন রেশিও কি হয়, প্রাইমারি বাই সেকেন্ডারির অনুপাত থাকে, তাই না? আমাদের লেকচার 1 বা লেকচার 2 ফলো করলে তুমি এ সম্বন্ধে আইডিয়া পাবা যে টার্ন রেশিও কি। এরপরে দেখো ZB লোড, লোডের ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো, লাইন থেকে যখন লোডে গেছে ভোল্টেজটা কি হয়েছে, 20 গুণ কমে গেছে, তাই না? তাহলে ইম্পিডেন্স কি হবে, 20² কমে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি লাইনে ছিল বেস কত 2304, এটা 20² কমে যাবে, তাহলে যা আসে 5.76 ওহম। অথবা তুমি এভাবে ফর্মুলা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কি হবে, 1/a স্কোয়ার ইন্টু 2304 সমান 1/20 স্কোয়ার ইন্টু 2304। ঠিক আছে, গেল। তাইলে দেখো আমরা প্রথম ম্যাথটা আমার সব ডাটা পেয়ে গেছি, সকল জায়গায় বেস ভোল্টেজ কারেন্ট ইম্পিডেন্স অ্যাপারেন্ট পাওয়ার সব পেয়ে গেছি। এখন বলছে এই সিস্টেমটাকে পার ইউনিটে কনভার্ট করো। ঠিক আছে, তো এই সিস্টেমটাকে তুমি যদি এখন পার ইউনিটে কনভার্ট করতে যাও তাহলে তোমার কি লাগবে, তাহলে তোমার কি লাগবে, তোমার যে বেস ভোল্টেজ আছে, তোমার যে বেস ভোল্টেজ, বেস কারেন্ট, বেস ইম্পিডেন্স, এগুলো সবগুলাকে কোথায় নিয়ে যেতে হবে, পার ইউনিটে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে দেখো আমরা এখন কনসিডার করতেছি জেনারেটরের ক্ষেত্রে আমার ভি বেস এর পার ইউনিটের ফর্মুলা কি, জেনারেটর বাদ দাও, যে কোনো কিছু ক্ষেত্রে ফর্মুলা কি, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, তাই না? তাহলে অ্যাকচুয়াল তো প্রশ্নে দেওয়াই আছে 480, আবার বেসও বলছে 480 ধরতে, তাইলে অ্যাকচুয়াল কে বেস দিয়ে ভাগ করলে জেনারেটরের ক্ষেত্রে কত চলে আসে, 1 পার ইউনিট। ঠিক আছে, গেল। তারপরে আমার লাইনের জন্য ইম্পিডেন্স পার ইউনিট কত হবে,
লাইনের যে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে 20 প্লাস জে অফ 160, সেটাকে কি করতে হবে, লাইনের বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে লাইনের অ্যাকচুয়াল ভ্যালু 20 প্লাস জে অফ 360, না সরি, এটা জে অফ 60 হবে, প্রশ্নে 60 দেওয়া ছিল, মানে লিখতে বলেছে। তাহলে 20 প্লাস জে অফ 60 ছিল, এটা ছিল কি অ্যাকচুয়াল। আর তুমি বেস করে লাইনের বেস কত পাইছো, লাইনের বেস পাইছো 2304, তাই না? তাহলে ওটা দিয়ে ভাগ দিয়ে দাও 2304, ঠিক আছে, যা আসে 0.0087 প্লাস জে অফ 0.026 পার ইউনিট, ঠিক আছে, গেল। এরপরে তোমার কি থাকে, লোডের যে ইম্পিডেন্স থাকে সেটা তুমি পার ইউনিট নিবা। কি করবা, পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। তাহলে লোডের অ্যাকচুয়াল ছিল 10 অ্যাঙ্গেল অফ 3, আর লোডের বেস কত বাইর করছিলাম, জেড বি লোড 5.76, তাই না? তাহলে অ্যাকচুয়াল কে বেস দিয়ে ভাগ দিয়ে দাও, কত আসে, 10 অ্যাঙ্গেল অফ 30 ডিভাইডেড বাই 5.76, ঠিক আছে। তাহলে হিসাব করে তোমার যা আসবে 1.736 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি পার ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো পার ইউনিটের ক্ষেত্রে যেহেতু একটা রেশিও, এর কিন্তু আলাদা কোনো একক নাই। ভোল্টেজকে ভোল্টেজ দিয়ে ভাগ দিছো, ভোল্ট ভোল্ট কাটাকাটি চলে গেছে, একক হয়ে গেছে কি পার ইউনিট, এটা মনে রাখবা। তাহলে দেখো এখন আমি পার ইউনিটে জিনিস পুরো সিস্টেমটা আঁকার জন্য একটা সব ডাটা আমি পেয়ে গেছি। এখন আমি যদি আঁকি, দেখো এই যে জটিল একটা সিস্টেম ছিল, এই যে জটিল সিস্টেম, এর ক্যালকুলেশন কত জটিল হবে চিন্তা করো। এটাকে পার ইউনিট আঁকলে কেমন হয়ে যাবে দেখবা, খুবই সিম্পল। তাহলে জেনারেটরের জন্য তুমি কি পাইছো, পার ইউনিট সার্কিট আঁকতেছো তুমি, জেনারেটরে তোমার যে ভোল্টেজ সেটা তুমি দিলা, পার ইউনিটে কত, 1 পার ইউনিট ভোল্টেজ, তাই না? এরপরে তোমার ট্রান্সফরমারের কোনো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বলা নাই, সরাসরি লাইনের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বলা আছে। তাহলে ট্রান্সফরমারের যেহেতু এই দুইটা ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার এখানে একটা ট্রান্সফরমার ছিল, এই দুইটা ট্রান্সফরমারের কোনো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বলা নাই, এজন্য আমরা ধরে নিচ্ছি এর কি নেই, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এর ভ্যালু 0, ঠিক আছে। এরপরে লোড, তাহলে দেখো ওই যে জটিল সার্কিটটা ছিল, এক এক জায়গায় এক এক ধরনের বেস, ঠিক আছে, সেটা আমার এখন একটা সিম্পল এসি সিরিজ সার্কিট হয়ে গেছে, যেখানে ভ্যালুটা কেমন, এটার মান হচ্ছে 1 পার ইউনিট, লাইনের মান কত, আমি পুরা মানটা লিখতেছি না, তোমরা এভাবে লিখবা, এই পুরা ভ্যালুটা লিখবা 0.0087 প্লাস জে অফ ওটা, এবং জেড লাইন পার ইউনিট, আর এটা কি হয়ে যাচ্ছে, জেড লো পার ইউনিট। তাহলে দেখো এখন এটার কারেন্ট বের করা খুবই ইজি, সব জায়গায় একই পার ইউনিটের কারেন্ট যাবে, তাই না? তাহলে সার্কিটটাকে আমরা পার মিনিটে কনভার্ট করে ফেললাম, আমাদের ম্যাথের বি পার্টটা শেষ। লাস্ট পার্ট সি তে বলা হচ্ছে ফাইন্ড দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য লোড ইন দিস সিস্টেম, এই লোডে কতটুকু পাওয়ার গেছে, ঠিক আছে, আমরা সেটা বের করব। কিভাবে বের করব, দেখো তো, এখানে যদি তুমি খেয়াল করো, সি তে সি তে যদি খেয়াল করো, তাইলে তোমার আই পার ইউনিট কত বের হবে, আই পার ইউনিট হবে 1/1 বলতে অ্যাকচুয়ালি ভি পার ইউনিট, ভি পার ইউনিট ডিভাইডেড বাই জেড লাইন পার ইউনিট প্লাস জেড লোড পার ইউনিট। তাহলে ভি পার ইউনিটটা কত, 1 অ্যাঙ্গেল অফ 0, জেড লাইন পার ইউনিট কত, 0.0087 প্লাস জে অফ 0.026 প্লাস 1.736 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমার এখানে যে কারেন্ট যাচ্ছে পুরো সার্কিটের এই আই পার ইউনিট কারেন্টটা তুমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা হিসাব করে দেখো তোমার কারেন্ট কত আসে, যা আসে 0.569 অ্যাঙ্গেল অফ -30.6 ডিগ্রি পার ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখানে পার ইউনিট কারেন্ট পাইছো, এখন তুমি কি লোডের পাওয়ারটা পেয়ে যাবে না, তোমাকে বলছে পাওয়ার সাপ্লাই টু দ্য লোড ইন দিস সিস্টেম, এই সিস্টেমে সাপ্লাইড পাওয়ার কত,
তাহলে লোডে যে পাওয়ার সাপ্লাই হয় সেটা কিভাবে বাইর করতে হবে? লোডের পাওয়ার সাপ্লাইটা পি লোড পার ইউনিট সমান কি হবে? আই স্কয়ার আর, তাই না? অর্থাৎ আই স্কয়ার বাই আর লোড পার ইউনিট। তাহলে তোমার কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 0.569 স্কয়ার ইনটু, তাহলে লোডের যে রেজিস্ট্যান্স আছে তার পার ইউনিট ভ্যালু লাগবে, তাই না? তাহলে দেখো তোমার এই যে লোডের যে এখানে তোমার পোলার ফর্ম আছে, এটাকে যদি তুমি রেক্টেঙ্গুলারে নাও, তাহলে দেখবে এই ধরনের একটা ভ্যালু আসবে 1.053 প্লাস জে অফ সামথিং, ঠিক আছে? তাহলে আমার লোডের যে রেজিস্ট্যান্স তার পার ইউনিট ভ্যালু হচ্ছে এটা 1.05, ঠিক আছে? অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স টার্ম আছে তা পার ইউনিট ভ্যালু। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1.053। তাহলে এখান থেকে তুমি যে লোডে পাওয়ার পাইছো এটা কিন্তু পার ইউনিটে পাইছো 0.487 পার ইউনিট, পার ইউনিটে তুমি পাওয়ারটা পাইছো। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলছে দেখো তো, প্রশ্নে তোমাকে বলছে ফাইন্ড দ্য সাপ্লাইড পাওয়ার ইন দ্য সাপ্লাইড লোড, ফাইন্ড দ্য পাওয়ার সাপ্লাইড টু দ্য লোড ইন দিস সিস্টেম। এখানে তো পার ইউনিট বলে না, মানে অ্যাকচুয়ালি কত পাওয়ার গেছে। তাহলে অ্যাকচুয়াল কিভাবে বাইর করবা? তুমি যদি পার ইউনিট জানো অ্যাকচুয়াল বের করতে পারবা না? মনে করে দেখো তো, পার ইউনিট থেকে অ্যাকচুয়াল বের করা আমরা শিখছি কিনা? আমরা কিন্তু শিখছি। ফর্মুলা কি ছিল? আমরা যদি পি লোড অ্যাকচুয়ালটা বের করতে চাই, পার ইউনিট মানে কি? অ্যাকচুয়াল বাই বেস। তাহলে অ্যাকচুয়াল মানে কি হবে? সূত্রটা জাস্ট ঘুরাই দাও, পার ইউনিট ইনটু বেস, তাই না? পার ইউনিট যদি অ্যাকচুয়াল বাই বেস হয় তাহলে বজ্র গুণ করলে কি হবে? অ্যাকচুয়ালটা কি হবে? পার ইউনিট ইনটু বেস। তাহলে পার ইউনিটে কত পাইছো? 0.0487 ইনটু পি বেস কত? আমরা তো জানি পি বেস পুরো সিস্টেম জুড়ে একই থাকবে, তাই না? সেটা কত প্রশ্নে দেওয়া ছিল? 10 কেভিএ, তাই না? তাহলে এখানে কত চলে আসবে? 4870 ওয়াট, ঠিক আছে? তাহলে আমি কি পেয়ে গেলাম? আমার যে এখানে কোয়েশ্চেন ছিল, আমার কাছে কি বের করতে বলছিল? সি নাম্বারে পাওয়ার সাপ্লাই টু দ্য লোড, সেটা পেয়ে গেলাম। এখন বলছে ফাইন্ড দ্য পাওয়ার লস্ট ইন দ্য ট্রান্সমিশন লাইন। তাহলে ট্রান্সমিশন লাইনে কি করতে হবে? আই স্কয়ার আর করতে হবে। তাহলে পার ইউনিটে কত ছিল? লাইনের পার ইউনিট রেজিস্ট্যান্স কত ছিল? 0.0087, তাই না? আর কারেন্ট কত ছিল? পার ইউনিট কারেন্ট কত ছিল পুরো সিস্টেমে? এটা তো আমরা বের করছিলাম, তাই না? এই যে এখানে পাইছিলাম 0.569। তাহলে সেম সেম স্টাইলে আমরা যদি ডি নাম্বারটা করি, পাওয়ার লস্ট ইন ট্রান্সমিশন লাইন, তাহলে এটা যদি পার ইউনিটে বের করি কি হবে? আই পার ইউনিট স্কয়ার ইনটু আর পার ইউনিট লাইন। তাহলে আই পার ইউনিট স্কয়ারটা কি হবে? 0.569 স্কয়ার ইনটু 0.0087, ঠিক আছে? যা আসে 0.00282 পার ইউনিট। তাহলে এটা হচ্ছে কি ট্রান্সমিশন লাইনে পার ইউনিটে যে পাওয়ারটা লস হয়েছে সেটা, কিন্তু তোমারটা অ্যাকচুয়ালটা লাগবে, তাই না? কারণ প্রশ্নে তো অ্যাকচুয়ালটা চাইছে। তাহলে অ্যাকচুয়াল কি? অ্যাকচুয়াল হচ্ছে তোমার লাইনের পার ইউনিটে যেটা আছে সেটা ডিভাইডেড বাই সেটা ইনটু বেস, তাই না? তাহলে কি হবে? লাইনে কত আছে তোমার? 0. পার ইউনিট আছে 0.00282 ইনটু বেস কত আছে? বেস আছে আমাদের কত? 10 কেভিএ, তাই না? তাহলে 10 কেভিএ, কেভিএ যদি গুণ করো তাহলে এখান থেকে তোমার যে জিনিসটা চলে আসবে, কেভি কে আমি ভেঙে দিচ্ছি যেহেতু দশমিকটা আমি অনেক বড়, ডিএ করে দিলাম, ঠিক আছে? ডিএ করে দিলে এখানে টার্মটা আসবে ওয়াটে, 28.2 ওয়াট, ঠিক আছে? তাহলে জাস্ট এখন আগের জিনিসটা দেখো, এখানে কত আসছিল? এখানে আমি কিন্তু 10 দিয়ে গুণ করছি, মানে কি 10 কেভিএ, তার মানে এখানে 1000 ছিল, 10,000। তাহলে আসছিল কি 48701। তো এই হচ্ছে আমাদের আজকের ফুল লেকচার।
তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো আজকের লেকচারে আমরা যে জিনিসটা দেখলাম, এই পার ইউনিট সিস্টেম, এই লেকচার শিটটা যদি তোমরা চাও তাহলে তোমরা ইউটিউবেও কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে। এবং এরকম আরো যদি লেকচার ভবিষ্যতে পেতে চাও তাহলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, যেটার নাম হচ্ছে ট্রিপলি কুইক জব প্রিপারেশন। ট্রিপলি কুইক জব প্রিপারেশনে তোমরা অ্যাড হয়ে থাকতে পারো, এবং আমার ফেসবুক আইডি এস এন প্রান্ত, এখানেও নক দিতে পারো। আর আমাদের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো। এছাড়া আমাদের পাওয়ার সেক্টরে চাকরি প্রস্তুতির ভর্তি ক্লোজ কোর্স এটা চলমান আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দুইটা ট্রিপলি এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, এই তিনটা ডিপার্টমেন্টের জন্য চাকরি প্রস্তুতির কোর্স চলমান আছে। সেখানেও তোমরা অ্যাডমিট হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই কোর্সেরই এটা হচ্ছে মডিউল 4 ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজির লেকচার 3 তোমরা এতক্ষণ দেখলে। তো সবার জন্য শুভকামনা থাকবে। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে স্টুডেন্টদের, সেখানে আমরা প্রতিনিয়ত শেয়ার করে থাকি। সেই গ্রুপেও তোমরা কানেক্ট হয়ে যেতে পারো, এই ভিডিও ডেসক্রিপশনে ডিটেলসটা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করছি। আমি ইঞ্জিনিয়ার এস এন প্রান্ত। আসসালামু আলাইকুম।